ওকে, সো আমরা আমাদের ক্লাসে চলে যাই আজকে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। আশা করছি আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে কি? স্লাইড দেখা জি যাচ্ছে? আপু, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপু, ওকে দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো প্রথম কথা হচ্ছে যে হোয়াটস আ রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজাল আমরা অনেকেই মনে করি যে প্রপোজাল তো প্রপোজালই, মানে একটা প্রস্তাবনা দেয়া। আহ, এটাতে এত বেশি কিছু আমরা লিখি না, লিটারেচার আমরা রিভিউ করি না, এটার মেথোডোলজি পার্টটা ভালো মতো লিখি না। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে খুব ভালো একটা টপিক, খুবই ভালো একটা টপিক, এবং ওই টপিকটা নিয়ে যারা কাজ করতে আগ্রহী, মানে প্রপোজড রিসার্চ টিম, তারাও খুব স্ট্রং। হ্যাঁ, যে টিম মেম্বাররা তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি খুব স্ট্রং। স্ট্রং মানে তারা ভালো রিসার্চার, এবং টপিকটাও খুব দুর্দান্ত, মানে খুব সুন্দর, ভালো একটা যুগোপযোগী টপিক, খুব ভালো একটা টপিক। কিন্তু তার প্রপোজাল রাইটিং এর যে স্ট্র্যাটেজি বা যে যে ওয়েতে প্রপোজালটা লিখেছে, ভাষাগত মানে মানে অতটা ডেভেলপড না, অতটা রিচ না। ভাষার ব্যাপারটা বা মেথোডোলজির ব্যাপারগুলো অতটা রিচ না। আর আরেকজন কনসেপ্টটা মোটামুটি চলে, এবং যে টিম, সেই টিমও অতটা হয়তো স্ট্রং টিম না, কিন্তু প্রপোজালটা খুব গুছিয়ে এবং স্ট্র্যাটেজিক্যালি টু দি পয়েন্ট, এবং হচ্ছে একটু পরিশ্রম করে সে প্রপোজালটা লিখেছে। এই দুটোর মধ্যে আমি যদি জিজ্ঞেস করি যে কোন প্রপোজালটা হচ্ছে, কোনটার অ্যাকসেপ্টেন্স বেশি হবে, ফর এক্সাম্পল এরকম দুটো দুটো টিম দুটো প্রপোজাল সাবমিট করলো কোনো একটা কম্পিটিশনে, কোনো একটা অথবা কোনো একটা কনফারেন্সে, কাদের প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটি বেশি? প্রথম কথা হচ্ছে যে যাদের প্রপোজাল ভালো, কারণ প্রপোজাল কিন্তু টিমকে রিপ্রেজেন্ট করছে, টিম প্রপোজালকে রিপ্রেজেন্ট করছে না। When you are submitting your proposal to an international conference or in a seminar or in a competition, তুমি কিন্তু নিজে যাচ্ছ না, তোমার টিমের কিন্তু চেহারা তারা দেখছে না। What they are watching, they are watching just they got your abstract, they got your proposal, এবং এটার উপর বেস করে তারা জাজ করে ফেলবে যে হোয়াটস অ্যাবাউট ইউর টিম। তো সব সময় এই বিষয়টা মাথায় রাখবে। এবং প্রপোজাল ইটস কাইন্ড অফ যে তোমার রিসার্চের মানে 40% ডান। আমরা মনে করি যে প্রপোজালে কি লিখবো, প্রপোজাল অনুযায়ী বোধহয় পরে চেঞ্জ করা যায়। হ্যাঁ, মাইনর মাইনর কিছু জিনিস চেঞ্জ করা যায়, কিন্তু আহ, একদম এন্টায়ার লাইক তোমার তোমার রিসার্চের অবজেক্টিভই চেঞ্জ করে ফেললা, তুমি তোমার রিসার্চের টপিকই চেঞ্জ করে ফেললা, স্টাডি গ্রুপই চেঞ্জ করে ফেললা, এগুলো কিন্তু করা যায় না। সো প্রপোজাল হচ্ছে মূলত তোমার রিসার্চের একটা এসেন্স, তোমার রিসার্চের একটা মানে একটা কনসাইজ একটা ব্রিফ ভার্সন। এখন এখানে কি কি জিনিস অ্যাড্রেস করতে হয়? রিসার্চ প্রপোজালে সবকিছু অ্যাড্রেস করতে হয়। তুমি ইন্ট্রোডাকশন অ্যাবস্ট্রাক্ট লিখবা, ইন্ট্রোডাকশন লিখবা, স্টাডি ব্যাকগ্রাউন্ড লিখতে হয়, রিসার্চ অবজেক্টিভ, কোয়েশ্চেন লিখতে হয়, হাইপোথেসিস লিখতে হয়, যদি কোনো প্রপোজড থিওরি থাকে সেগুলো লিখতে হয়, তারপরে হচ্ছে লিটারেচার রিভিউ করতে হয়, মেথোডোলজি লিখতে হয়, এক্সপেক্টেড আউটকাম মানে কি হতে পারে এটার আউটকামটা সেটা লিখতে হয়, এটার মাধ্যমে পলিসিগত বা এটার রেজাল্টটা আলটিমেটলি কি ধরনের ইফেক্ট ফেলবে সেটা লিখতে হয়, কনক্লুশন লিখতে হয়, রেফারেন্সও দিতে হয়। তার মানে তোমার পুরো প্রপোজালের অলমোস্ট 40% হচ্ছে ডান। একটা একটা কাজের লাইক তোমার পুরো রিসার্চটা যদি 100 হয়, তাহলে তার 40%ই হচ্ছে রিসার্চ প্রপোজাল। মানে প্রপোজাল আমরা কখনোই ভাষা ভাষা জ্ঞান, কোন রকম একটা চিন্তা, কোন রকম একটা ডেডিকেশন দিয়ে আমরা কখনো লিখতে পারি না। প্রপোজালটা হচ্ছে তুমি পুরোপুরি শিওর, তুমি জানো তুমি কিভাবে কাজটা করবা, তুমি জানো তুমি কি নিয়ে কাজ করতে চাও, কাদেরকে নিয়ে কাজ করতে চাও, তোমার কাজের টাইম ফ্রেম কি হবে, তোমার কাজের এইটার জন্য কত আনুমানিক বাজেট হতে পারে।
আনুমানিক আমরা বলি, প্রপোজড কথাটা আমরা এই জন্য বলি যে ওখানে কিছু ছোট ছোট মাইনর মাইনর কারেকশনস করা যেতে পারে। লাইক তুমি বলেছো যে 5 উইকস 5 মান্থস এন্ড 2 উইকস লাগবে, সেখানে হয়তো 5 মান্থস এন্ড 3 উইকস লাগছে, কিন্তু তুমি 5 মান্থস এর একটা কাজকে তুমি কখনোই সেটাকে 7 মান্থস বা 6 মান্থস বানাতে পারবা না, বিকজ এটা এটা তোমাকে কখনোই ভালো একজন গবেষক হিসেবে রিপ্রেজেন্ট করে না, বিকজ ইউর অ্যাজাম্পশন লেভেল ইজ ভেরি পুয়ার। তুমি কোনো কিছু অ্যাজিউমই করতে জানো না। তোমার কাছে তুমি একজনকে দোকানে পাঠাচ্ছো যে যাও ডিম কিনে নিয়ে আসো, সে জিজ্ঞেস করলো ডিম কত করে, তুমি বললা যে কি জানি 2 টাকা হবে, এখন সে দোকানে গিয়ে দেখলো যে একটা ডিম 10 টাকা। সো মানে একটা মারাত্মক লেভেলের একটা ঝামেলা। তো মূল কথা হচ্ছে যে যখন তুমি রিসার্চার, আমরা আগেই বলেছি, when you are thinking yourself as a researcher, তুমি সমাজের আর 10 জন 20 জন মানুষের থেকে আলাদা। তুমি কখনোই মানে গ্রাউন্ডলেস কথাবার্তা বলো না, তুমি কখনো গ্রাউন্ডলেস কিছু চিন্তা করো না। চিন্তা যতটুকুই করো না করো, কিন্তু তুমি যখন বলছো, এবং তুমি যখন বলছো তুমি অনেক সচেতন ভাবে তুমি একটা পিওর অ্যাজাম্পশন থেকে বলবা। তোমার অ্যাজাম্পশন আর আরেকজন মানুষের মানে মানে অনেকে বলে না যে শিওর, তো 100% শিওর এটাই আনসার হবে, তোমার অ্যাজাম্পশন আর আরেকজনের শিওরিটি সমান সমান হবে। দ্যাট ইজ কল্ড রিসার্চার। যে ইন্ডিয়া উইংস ফ্রিডম বইতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে একটা মানে দেশের মানে রাজনীতি রাজনীতি হচ্ছে রাজনীতিবিদ সে তারই হওয়া উচিত যে মেবি ইন্ডিয়া উইংস ফ্রিডমে বলছিল, আচ্ছা বইটার নামটাই আমি একটু কনফিউজ, পাশাপাশি একসাথে দুইটা বই ওইটা পড়া হয়েছিল তো। ওকে, সো মেবি মানে আমি বলছি মেবি ইন্ডিয়া উইংস ফ্রিডম বইতে বলা আছে যে রাজনীতিবিদ কারা হবে, রাজনীতিবিদ তাদেরই হওয়া উচিত যারা একটা পরিস্থিতির বা একটা দেশের বা একটা সমাজের আগামী 50 বছর কল্পনা করতে পারে, মানে অ্যাজাম্পশন করতে পারে। আগামী আগামী 20 বছর, 20 থেকে 50 বছরের কথা বলেছে, মিনিমাম তুমি 20 ইয়ার্স হচ্ছে তুমি নেক্সটে চিন্তা করতে পারবা। তো রিসার্চারদের হচ্ছে অবস্থাটা সেরকম হতে হবে, তুমি তোমার মানে অ্যাজিউম করার ওই ধারণা ওই ক্ষমতাটা থাকতে হবে। এখন কথা হচ্ছে এগুলো কেউ নিয়ে জন্মগ্রহণ করে না, এই ক্ষমতা কেউ নিয়ে জন্মগ্রহণ করে না। এটা হচ্ছে তোমার ডে বাই ডে তুমি চেষ্টা করবা, যখন এখন থেকে বিশেষ করে আজ থেকে যদি তুমি চেষ্টা করো যে আমি এখন থেকে কোনো কিছু পুরোপুরি সঠিক না হওয়া পর্যন্ত আমি কখনো কাউকে এনশিওর করব না। তুমি জানো যে ওইটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু তুমি আরেকজনকে এনশিওর করে বসে আছো, এরকম যাতে না হয়। মানে তোমার একটা কথার, তোমার একটা প্রপোজাল, তোমার একটা ধারণা, তোমার একটা আইডিয়া, তোমার একটা অ্যাজাম্পশন, এগুলোর যাতে অনেক ভ্যালু তৈরি করে, এই এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। সো দেখো যে ওয়েন ইউ আর আ রিসার্চার, তোমার একটা অ্যাজাম্পশনের এতটুকু দাম, এতটা মূল্যায়ন, এতটা পাওয়ার। সো ওয়েন ইউ আর রাইটিং সামথিং, আই মিন ওয়েন ইটস কামিং ইন রিটেন ফর্ম, when it comes as a written form, তখন কিন্তু জায়গাটা আরো স্ট্রং হয়ে যায়, because we know that when it is written, it's very much, it's not that much flexible. So written কিছু হচ্ছে অতটা ফ্লেক্সিবল না, লাইক তুমি লিখেছো পরে ইনস্ট্যান্ট বলে ফেলতে পারো না, আমি তো বলি নাই আসলে, আমি এটা বলতে এটা বুঝাইছি এই সেই এরকম। সো রিসার্চ প্রপোজালের জায়গাটা হচ্ছে যে এটা কমপ্লিটলি তোমার অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে হবে। তুমি একটা তোমার পুরো স্টাডির একদম স্কেচ রেডি করে ফেলতে হবে। স্কেচ মানে তো বোঝোই যে জাস্ট রংটা দেওয়া বাকি, মানে পুরোপুরি একদম স্কেচ করে ফেলছো কাজটা কিভাবে হবে, পুরো প্ল্যানটা তোমার রেডি। এবং ওই প্ল্যানটা রেডি করার জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করতে হবে, যেটা রিফ্লেকশন আসবে লিটারেচার রিভিউ এবং স্টাডি ব্যাকগ্রাউন্ডে। So a research proposal is a concise and coherent summary of your proposed research. It sets out the central issue or question that you intend to address. যেটা আমরা বলেছি বারবার যে একটা রিসার্চ শুরুই হয় হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে, একটা প্রবলেম দিয়ে। সো ওই যে প্রবলেম, ওই যে কোয়েশ্চেন যেটাকে তুমি অ্যাড্রেস করতে চাও, সেইটা হচ্ছে তোমার রিসার্চের সেন্ট্রাল, মানে সেইটাকে তুমি সেট আউট করবা, এবং এটাই হচ্ছে তোমার রিসার্চের সেন্ট্রাল ইস্যু। It outlines the general area of study within
which your research falls, referring to the current state of knowledge and any recent debates on the topic. সো তুমি যখন স্টাডি ব্যাকগ্রাউন্ড লিখছো, ইন্ট্রোডাকশন লিখছো, তখন অলমোস্ট তোমাকে সব জায়গাগুলোই টাচ করতে হচ্ছে। এটার সম্পর্কে যে জেনারেল আইডিয়া আছে সেটা তোমাকে বলতে হবে, এটার বর্তমান এই বিষয়ে বর্তমান নলেজটা কি বলছে সেটা তোমাকে বলতে হবে, এবং এই রিলেটেড যদি কোনো ডিবেট থাকে সেটাও তোমাকে তুলে ধরতে হবে। ইট অলসো ডেমনস্ট্রেটস দ্য অরিজিনালিটি অফ ইউর প্রপোজড রিসার্চ। এই বিষয়গুলো কি হয়, এই বিষয়গুলোই হচ্ছে তোমার তোমার স্টাডিটাকে একটু ইউনিক করে তোলে, তোমার প্রপোজড স্টাডিটাকে, এটা যে একটা অরিজিনাল কাজ হতে যাচ্ছে, মানে এর আগে যে আসলে এক্স্যাক্টলি এই কাজটা হয়নি। লাইক যখন তুমি একটা আমি যদি বলি যে 5 শব্দে তুমি যে কোনো একটা বিষয় তুমি মতামত দাও, এটা অনেকের সাথে মিলে যাবে, কিন্তু আমি যদি বলি একটা প্যারাগ্রাফে তুমি তোমার মতামত দাও, তোমার ওই প্যারাগ্রাফের সাথে পৃথিবীর কারো প্যারাগ্রাফ এক্স্যাক্টলি মিলবে না, একদম এক্স্যাক্টলি কখনোই মিলবে না। সো ওয়েন ইউ আর গিভিং অ্যান আইডিয়া ইন আ স্টেটমেন্ট অর ইন আ টাইটেল, এই টাইটেলটা দেখে অনেক সময় সিমিলার মনে হতে পারে, এটা অনেক জায়গায় মনে হতে পারে যে এটার সাথে এটার এতটুকু মিল আছে, বা এটা মেবি এটা কালেক্টেড একটা আইডিয়া, এটা একটা চুরি করা আইডিয়া। বাট তুমি যখন ওই কন্টেন্ট মানে ওই টাইটেলের ব্যাখ্যা অনুযায়ী, মানে ওই টাইটেলটাই তুমি আসলে কি রাখছো, তোমার স্টাডিটা আসলে কি বলতে চাচ্ছ তুমি তোমার স্টাডিতে, যখন তুমি স্টাডি ব্যাকগ্রাউন্ডে অথবা হচ্ছে ইন্ট্রোডাকশনে এই বিষয়গুলো ক্লিয়ার করবে, তখন তোমার রিসার্চ, এই যে প্রপোজড রিসার্চটা যে আসলে অরিজিনাল, এই অরিজিনালিটি অফ ইউর প্রপোজড স্টাডি এই জিনিসটাকে ডেমনস্ট্রেট করে। এই কারণে আমরা রিসার্চ প্রপোজালটা লিখি। The proposal is the most important document that you submit as part of the application process. So এই যে আমি অ্যাপ্লাই করছি যে কোনো একটা কিছুর জন্য, কখনো ফান্ডের জন্য, কখনো ফেলোশিপের জন্য, কখনো হয়তো একটা কনফারেন্স অ্যাটেন্ড করার সুযোগের জন্য, সো এনিথিং ফর এনিথিং, এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসের এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, রিসার্চ প্রপোজাল আমরা যে কয়েকটা কারণে লিখি সেটা হচ্ছে যে ওকে, সো আমরা আসলে কেন রিসার্চ প্রপোজাল লিখবো, সেটা হচ্ছে ইট ইজ ইউজ টু এস্টাবলিশ ওয়েদার দেয়ার ইজ এক্সপার্টাইজ টু সাপোর্ট ইউর প্রপোজড এরিয়া অফ রিসার্চ। এবং আরেকটা কারণ কি, সেটা হচ্ছে তোমার মানে ইট ফর্মস পার্ট অফ দ্য অ্যাসেসমেন্ট অফ ইউর অ্যাপ্লিকেশন। তুমি যে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটার অ্যাসেসমেন্টটা দেখায় যে হ্যাঁ আদৌ এটা কি মানে ঠিক হচ্ছে কিনা, আদৌ এটা নিয়ে তুমি কাজ করতে পারবা কিনা। এবং রিসার্চ প্রপোজাল আমরা শুধু যে আরেকজনকে দেখানোর জন্য বা আরেকজনের কাছে সাবমিট করার জন্য লিখি, ব্যাপারটা কিন্তু সবসময় এরকম না। অনেক সময় আমরা আমাদের নিজেদের জন্য রিসার্চ প্রপোজাল লিখি, বিকজ ইট ইট like it works as a syllabus, it works as a like road map. কারণ আমরা একটা রিসার্চের কাজ আমরা একটা স্টাডি করি, মিনিমাম আমাদের 4 to 6 months লেগে যায়, কখনো 1 বছর, এর ঊর্ধ্বে 2 বছর, 5 বছর, 7 বছর, 20 বছর ধরেও একটা গবেষণা চলেছে, এরকম রেকর্ড আছে। তো যখন তোমার একটা রোড ম্যাপ থাকবে তখন তুমি সহজে বিভ্রান্ত হবে না, তখন তুমি সহজে মিসগাইডেড হবে না। তুমি বারবার দেখছো, তুমি তোমার বারবার প্রপোজালে চোখ বুলাচ্ছ যে হোয়াট আই এম ইন্টেন্ডেড টু ডু, আমি এক্স্যাক্টলি কি দেখতে চাই। কারণ তুমি যখন এত এত ডকুমেন্ট পড়বে, এত এত মানুষের সাথে কথা বলবে, এত মানে লাইক এত তথ্য তোমার হাতে হয়তো চলে আসবে, এভাবে করতে করতে আমরা হচ্ছে আমাদের রিসার্চের একদম মূল অবজেক্টিভটাই হারিয়ে ফেলতে পারি। আমি আসলে কি দেখতে চাই সেই জায়গাটাই হয়তো আমার মিস হয়ে যেতে পারে, কারণ আমরা বায়াসড, আমরা নতুন নতুন ইস্যু দিয়ে, আমরা ডিফারেন্ট ইস্যু দিয়ে সার্টেনলি আমরা বায়াসড হবই, আমরা ক্রমাগত বায়াসনেসের মধ্যেই থাকি, এবং আমরা ভুলে যাই যেগুলো মানুষের অন্যরকম কিছু গুণাবলী, যে আমরা ভুলে যাব, আমরা বায়াসড হব, আমাদের মধ্যে পার্শিয়ালিটি কাজ করবে, আমাদের হচ্ছে নলেজের কোনো একটা অংশ মানে ক্ষয়ে যাবে, কোনো কিছু মনে থাকবে, কোনো কিছুর মানে বিকৃত রূপ মনে থাকবে, ভালোটা মনে থাকবে না। এগুলো হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, মানে এগুলো ন্যাচারাল অ্যাজ হিউম্যান বিং। এখন একটা প্রপোজাল মূলত এটার লেন্থ কেমন হতে পারে, এটা একটা রাফ আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে 2000 থেকে
বা 2500 শব্দ থেকে 3500 শব্দের মধ্যেই মূলত আমরা একটা রিসার্চ প্রপোজাল লিখি। তবে এটা ভ্যারি করে ডিসিপ্লিন টু ডিসিপ্লিন, পারপাস টু পারপাস, টাইম টু টাইম এবং হচ্ছে ইভেন্ট টু ইভেন্ট, এটা ভ্যারি করে। কখনো রিসার্চ প্রপোজাল 1 পেজেরও হয়, কখনো রিসার্চ প্রপোজাল 10 পেজের 20 পেজেরও হয়। সো ইট ডিপেন্ডস যে অ্যাকচুয়ালি আমি কি পারপাসে ব্যবহার করছি। এবং রিসার্চ প্রপোজাল অনেক রকমের আছে। লাইক আমরা একটা যেগুলো আমরা মূলত ফান্ড নেয়ার জন্য, কোনো এনজিও বা আইএনজিওর কাছ থেকে আমরা ফান্ড নেয়ার জন্য যে প্রপোজাল গুলো লিখি, সেগুলোকে বলা হয় টেকনিক্যাল প্রপোজাল। সো টেকনিক্যাল প্রপোজালের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। এগুলো সবকিছু থাকবে, মেথোডোলজি পার্টটা একটু বড় হয় এবং বাজেট পার্টটা হচ্ছে অনেক একটু বড় হয়, একটু ইলাবোরেটলি লিখতে হয়। এবং সেখানে যারা কাজ করবেন ওই টিম মেম্বারদের সিভিটা একটু ব্রিফলি এখানে মানে সংযুক্ত করা হয়। লাইক কপি করে সিভি এনে দিয়ে দিলাম এরকম না। ধরো তোমরা একটা টিম, সবাই মিলে 4-5 জন মিলে একটা টিম ফর্ম করেছো এবং তোমরা কোনো একটা জায়গায় ফান্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করবা কোনো একটা প্রপোজাল ধরে। সো প্রপোজাল দিয়েছো এবং প্রপোজালের লেখাটা এগুলো সব শেষ, রিসার্চের লেখা, এরপর হচ্ছে তোমাদের পরিচিতি শুরু। তখন তোমরা লাইক এডুকেশন, এটা একটা টেবিল হতে পারে। এখন তোমরা ওই টিমে 4 জন মানুষ, 4 জনেরই এডুকেশন ওই টেবিলে বর্ণনা করা। তারপরে হচ্ছে তোমাদের জব এক্সপেরিয়েন্স, তোমাদের রিসার্চ এক্সপেরিয়েন্স, পাবলিকেশন। সো এই যে সবারটা মিলিয়ে কনসাইজ একটা সুন্দর মানে ওয়েল আর্টিকুলেটেড, ওয়েল অর্গানাইজড ওয়েতে যে আমরা প্রেজেন্ট করি, মানে রিসার্চ প্রপোজালের সাথে বাজেট এলোকেশন, টাইম এবং হচ্ছে মেথোডোলজি পার্টে একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে তারপরে হচ্ছে যে প্রপোজড টিম তাদের সিভির সহ আমরা যে একটা টোটাল প্রপোজাল রেডি করি, এটাকে আমরা বলছি টেকনিক্যাল প্রপোজাল। মোরলেস বিষয়টা একই। সো একটা রিসার্চ প্রপোজালে মানে মূলত কি কি থাকে, কোন কোন পার্ট গুলো যেগুলো থাকতেই হয়। প্রথমেই আমার একটা প্রপোজালে যেটা থাকে টাইটেল। টাইটেল এই জায়গাটা অনেকে মিস করে, অনেকে ভুলে টাইটেল লেখে না, মনে করে যে ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করে দিলাম। না, টাইটেল খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তবে মজার ব্যাপার হচ্ছে অন্যান্য কিছু আমরা টুকটাক যাই পরিবর্তন করি, টাইটেল একেবারে লাস্ট দিন অবধি আমাদের চেঞ্জ হয়। এখানে চেঞ্জ বলতে এই ধরনের চেঞ্জ না যে আমি এতদিন আরএমজি সেক্টরের উপরে কাজ করতেছি, হঠাৎ করে আমি হচ্ছে সিএনজি ড্রাইভারদের নিয়ে কাজ শুরু করে দিলাম, অথবা আমি হচ্ছে লেদার ওয়ার্কারদের নিয়ে কাজ শুরু করে দিলাম, অথবা হচ্ছে আমি লাইক মানে সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ শুরু করে দিলাম। মানে আমার টাইটেলে আরএমজি ওয়ার্কারদের জায়গায় আমার চলে আসলো ডে লেবারার, অথবা আরএমজি ওয়ার্কারদের জায়গায় আমার চলে আসলো সেক্স ওয়ার্কার। এইরকম মানে চেঞ্জ কখনোই আনা যাবে না। যেটা বলছিলাম, এটা চেঞ্জ মানে কি তুমি তোমার স্টাডি গ্রুপকে চেঞ্জ করে দিচ্ছ। টাইম ফ্রেম এই ধরনের চেঞ্জ করা যাবে না। কি হয়, কখনো লেখা থাকে যে পার্সপেক্টিভ ফ্রম দিস, তুমি হয়তো সেই জায়গাটা একটু ভেঙে বললা, অথবা পার্সপেক্টিভ ফ্রম দিস দিস দিস, সেই 3টা জিনিসকে কনসাইজ করে একটা ওয়ার্ডে নিয়ে আসলা, অথবা সামনেরটুকু পেছনে, পেছনেরটুকু সামনে, দুই একটা নতুন ওয়ার্ডের সংযোজন বিয়োজন, এই ধরনের কাজ করি। কিন্তু ওভারঅল আমাদের টাইটেলের মানে আমাদের যে থিমটা, সেটার যে এসেন্সটা মানে সেই থিমটা ওয়েল রিফ্লেক্টেড হয় টাইটেলে, এমন ভাবেই আমরা টাইটেলটা লিখবো। এবং এই যে রিফ্লেকশনটা যাতে প্রপার হয়, আমার রিসার্চের যে থিম সেটা যাতে রিফ্লেকশনটা প্রপার হয়, টাইটেলে যাতে ওয়েল রিফ্লেক্টেড হয়, এই কারণেই আমরা টাইটেলটা বারবার চেঞ্জ করি। যে না, টাইটেলটা ভালো দেখাচ্ছে না, খুব প্যাচগোছে লাগতেছে। আবার কেউ বলে যে না, এখানে এই আননোন শব্দ ব্যবহার করা যাবে না। কেউ হয়তো চিন্তা করে যে ধুত, এভাবে শুরু হবে টাইটেলটা। কেউ আবার চিন্তা করে যে এক লাইনে টাইটেল, মাঝখানে কোনো কোলন টোলন নাই। যেমন আমরা বলি যে কোভিড-19 and আরএমজি ওয়ার্কার্স অফ বাংলাদেশ, তারপরে হচ্ছে কোলন, তারপর হচ্ছে সোশিও ইকোনমিক অ্যানালাইসিস। সো অনেকে এইভাবে দুইটা সেগমেন্টে লিখতে পছন্দ করে। সো নানান কারণে টাইটেল অনেক রকমের হয়, বহুমুখী টাইটেল আছে, অনেক বহু ধরনের টাইটেল আছে, এগুলো তো তোমাদের চোখের সামনে পড়েই। সো নানান কারণে হচ্ছে নানান পারপাসে টাইটেল পরিবর্তন হয়। কিন্তু টাইটেলে পরিবর্তন আনতে গিয়ে আমরা খেয়াল রাখবো আমরা কখনো টাইম ফ্রেম, আমরা কখনো মেথোডোলজি, আমরা কখনো যে পার্সপেক্টিভ থেকে আমরা স্টাডিটা করছি সেইটা, অথবা আমাদের স্টাডি গ্রুপ, এই জায়গাগুলোতে যাতে কখনো পরিবর্তন না আসে।
কারণ তাহলে কিন্তু তোমাকে আবার নতুন করে স্টাডিটা করতে হবে। তো এমন কিছু জায়গায় আমরা চেঞ্জ আনবো যেগুলো আসলে আমাদের স্টাডির উপরে তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। তারপরে আমাদের স্টাডিতে মূলত থাকে একটা ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড এন্ড রেশনাল, মানে প্রপোজালে আমাদের একটা রিসার্চ প্রপোজালে যেটা থাকে যে ব্যাকগ্রাউন্ড এন্ড রেশনাল। ব্যাকগ্রাউন্ডে আমরা মূলত ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি, যে টপিকটা কিভাবে আসলো, এই আইডিয়াটা কিভাবে কাজ করছে, এটা মূলত কোন ডিসিপ্লিনের, তারপরে হচ্ছে এটার বর্তমান অবস্থাটা তুলে ধরি। এবং রেশনালে আমরা তুলে ধরি যে এই যে টপিকটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, যে প্রপোজড টপিক, এই প্রপোজড টপিকটা বর্তমান কনটেক্সটে কতটা র্যাশনালি জড়িয়ে আছে, এটা জিনিসটা কতটা র্যাশনাল। মানে আমি ইন্ট্রোডাকশনের মধ্যেই কিন্তু লিখছি, আমি আলাদা কোনো পার্ট করে লিখছি না, কিন্তু আমার ওই ইন্ট্রোডাকশনে এই ধরনের কথাবার্তা আসবে যে এই প্রপোজড টাইটেলটাকে বা প্রপোজড স্টাডিটাকে আমার স্ট্যাবলিশ করবে। যেমন সবসময় তোমরা খেয়াল করবা, যদি কোনো আহ, মানে যে কোনো একটা ইস্যু নিয়ে যখন হচ্ছে রিসার্চ হয়, মানে কোনো একটা ইস্যু নিয়ে লাইক রোড অ্যাক্সিডেন্ট, অথবা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, অথবা হচ্ছে লাইক ব্লগার কিলিং, অথবা ধরো ফ্লাডিং, মানে এনিথিং, কিছু নিয়ে, সেটা মানব সৃষ্ট দুর্যোগ হোক, অথবা হচ্ছে ন্যাচার সৃষ্ট দুর্যোগ হোক, অথবা অ্যাক্সিডেন্ট, মানে যে কোনো কিছু নিয়ে যখন কেউ রিসার্চ মানে পেপার করে, মানে আর্টিকেলের অলমোস্ট প্রথম দিককার কথাগুলো এটাই থাকে যে রোড অ্যাক্সিডেন্ট, এটা তো এখন খুবই ফ্রিকুয়েন্ট একটা রিসেন্টলি এটা আরো বেড়ে গেছে। অথবা ধরো চাইল্ড ট্রাফিকিং নিয়ে বা হিউম্যান ট্রাফিকিং নিয়ে সে কাজ করেছে, অথবা চাইল্ড অ্যাবিউজ নিয়ে কাজ করেছে, অথবা হচ্ছে আহ, রোহিঙ্গা গার্লদের হেলথ নিয়ে কাজ করেছে। তখন বলবে যে রোহিঙ্গা হচ্ছে একটা, মানে রোহিঙ্গা ক্রাইসিস হচ্ছে একটা বার্নিং ইস্যু বাংলাদেশ পার্সপেক্টিভে বা সাউথ এশিয়ান পার্সপেক্টিভে। মানে প্রথম এক দুইটা যে ট্যাগ লাইন, এক দুইটা যে মানে শুরুর দিকের লাইন, ওগুলোতেই তোমার পুরো টপিকটা নিয়ে যে আসলে এখন কনসার্নড হওয়া উচিত হোল রিসার্চ কমিউনিটির, এই ধরনের স্টেটমেন্ট গুলো দেয়। এটা দেয় এই কারণেই যে একটা স্টাডির রেশনালিটির জায়গাটা হচ্ছে স্ট্যাবলিশ করে। সো এই যে ডিবেট, তারপরে হচ্ছে এই মানে ফিল্ডটাতে কিভাবে এই মানে স্টাডিটার টপিকটাকে হচ্ছে তুমি এই পার্টিকুলার ফিল্ডে হচ্ছে মানে ইন্ট্রোডিউস করাতে হবে আর কি, স্ট্যাবলিশ করাতে হবে। সো এইগুলো নিয়ে হচ্ছে আমরা মূলত ব্যাকগ্রাউন্ড বা রেশনাল পার্টটা লিখি। তারপরে আমাদের যেটা থাকে এগুলো হচ্ছে কি অ্যাসপেক্ট বা কি এলিমেন্টস অফ আর রিসার্চ প্রপোজাল, যেগুলো থাকতেই হবে। তারপরে হচ্ছে আছে আমাদের রিসার্চ কোয়েশ্চেন, এক বা একাধিক কোয়েশ্চেন আমাদের থাকে। এখানে আমরা যদি আমাদের হাইপোথিসিস থাকে বা রিসার্চ অবজেক্টিভ থাকে, আমরা সেই অবজেক্টিভ বা হাইপোথিসিসের উপর বেস করে আমরা হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন করি। আমাদের রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে আমাদের আলটিমেটলি গাইডলাইন টু আওয়ার স্টাডি। এই কোয়েশ্চেনই আমাদেরকে গাইড করে যে আমরা আসলে কোন দিকে যাব, আমরা আসলে কি জানতে চাই আমাদের স্টাডিতে। সো ক্লিয়ারলি হচ্ছে আমাদের রিসার্চ কোয়েশ্চেন লিখতে হবে। একটা মজার ইনসিডেন্ট যেটা আমি পেয়েছি মানে রিসেন্টলি, সেটা হচ্ছে তোমরা অনেকে প্রপোজাল সাবমিট করেছো, লাইক প্রপোজাল তোমরা জানতে চেয়েছো যে কজেস অ্যান্ড লাইক সলিউশনস, অথবা এরকমই ধরো কজেস অ্যান্ড সলিউশনস অফ চাইল্ড ম্যারেজ, অফ আর্লি ম্যারেজ ইন কোভিড-19, ফর এক্সাম্পল, এরকম কোন একটা টপিক তোমরা সাজেস্ট করেছো। সো ইয়েতে গিয়ে লাইক কোশ্চেনে গিয়ে, রিসার্চ কোয়েশ্চেনে গিয়ে সে ওই টাইটেলটা হুবহু তুলে দিছে যে হোয়াট আর দ্য কজেস অ্যান্ড লাইক সলিউশন ফর দ্য আর্লি ম্যারেজ অথবা চাইল্ড ম্যারেজ ইন কোভিড-19 ইরা, এরকম। মানে টাইটেলটার হুবাহু সে তুলে দিয়েছে। এই ধরনের ভুল কখনোই না। এই জন্যই টাইটেলটা হতে হয় একটু এনরিচড। এ কারণে আমরা টাইটেলে নানান ধরনের ভাষাগত পরিবর্তন, গ্রামাটিক্যাল চেঞ্জ থেকে শুরু করে নানান কিছু আমরা করি। রিসার্চ কোয়েশ্চেন হবে, সবসময় মনে রাখবা যে রিসার্চ কোয়েশ্চেন হবে আমার মানে ধরো স্টাডি হচ্ছে এমন হয়, স্টাডিতে আমরা কখনো বলবো না যে কজেস অ্যান্ড ইফেক্ট অফ দিস, কজেস অ্যান্ড ইফেক্ট অফ ট্রাফিক জ্যাম,
এরকম কখনো রিসার্চ টাইটেল হয় না। ঠিক আছে, টাইটেল হবে কি, যে বাংলাদেশ পার্সপেক্টিভে বর্তমান ট্রাফিক জ্যামের অবস্থা, বা ঢাকার পার্সপেক্টিভে বর্তমান ট্রাফিক জ্যামের অবস্থা, পোস্ট কোভিড বর্তমানে ট্রাফিক জ্যামের অবস্থা, এবং ঢাকা শহরবাসীর সাইকোলজিক্যাল অবস্থা। এই যে তুমি দুইটা ভ্যারিয়েবলকে রিলেট করছো, এরকম হবে টাইটেল। যে তুমি একটা কোন একটা পার্টিকুলার সিচুয়েশনকে তুমি অ্যানালাইসিস করছো, কোন একটা পার্টিকুলার কেসকে তুমি অ্যানালাইসিস করছো, এগুলো হচ্ছে টাইটেল। কিন্তু রিসার্চ কোশ্চেন কি হবে? রিসার্চ কোশ্চেন হবে যে লাইক তোমার অবজেক্টিভ এরকম হবে যে টু ফাইন্ড আউট দ্য রুট কজেস বিহাইন্ড দিস ট্রিমেন্ডাস ট্রাফিক জ্যাম, অথবা কোন জিনিস মানে এই যে এত হিউজ ট্রাফিকের পেছনে আসলে মানে কজেস এবং ডিপ রুটেড কজেস গুলো কি কি? কিছু বেসিক কজ আছে, যে রাস্তা ন্যারো, প্রচুর গাড়ি, মেইনটেনেন্স ভালো না, ফাইন, এগুলো তো হচ্ছে কমন কিছু কজেস যেগুলো অলরেডি আইডেন্টিফাইড। সো এই ধরনের কমন ইস্যু নিয়ে যখন তোমরা কাজ করবে, তখন তোমাদের রিসার্চ অবজেক্টিভ বা কোশ্চেন হচ্ছে এটা, যে হোয়াট আর দ্য ডিপ রুটেড কজেস। সো এইভাবে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন গুলো আসবে। তারপরে হচ্ছে এই কজেসটা হচ্ছে ওই জিনিসটাকে কিভাবে লিড করে, হ্যাঁ, অথবা আদৌ করে কিনা, এটাগুলো হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। যে লাইক তোমাদের রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে যে লাইক ইফ দিস লিডস টু দিস, এরকম এই ধরনের, যে তুমি তো জানতেছো না যে আদৌ কি এটার সাথে এটা আছে কিনা। সো এই ধরনের মানে ভাষার ব্যবহার থাকবে হচ্ছে রিসার্চ কোয়েশ্চেনে। এবং টাইটেলের কোনো শব্দ সরাসরি এখানে আমরা কখনোই ব্যবহার করব না। এগুলো খুব মানে খুবই দেখায়, খুবই কি বলবো, খুবই ছেলে মানুষই দেখায় এরকম কাজ করলে। এবং রিসার্চ মেথোডোলজি, মেথোডোলজি পার্টটা তো আমরা জানি, যে আমার এন্টায়ার রিসার্চটা কিভাবে আমি করব সেই মেথডটা আমার এখানে বলে দেয়। আচ্ছা, একজন লিখেছে যে কিছু শুনতে পাচ্ছে না, তোমরা কি বাকিরা শুনতে পাচ্ছো? আমি লিখেছিলাম আপু, এখন শুনতে পাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। সো আমার রিসার্চ মেথোডোলজিতে আমি কয়েকটা জিনিস দেখব, মানে কয়েকটা জিনিস লিখতে হবে, বিশেষ করে যখন আমি প্রপোজাল লিখব। আমার এই রিসার্চটা কি ধরনের রিসার্চ হবে, কোয়ালিটেটিভ হবে নাকি কোয়ান্টিটেটিভ হবে? কোয়ালিটেটিভে হইলেই যে কোয়ালিটেটিভ বলে শেষ না, কোয়ালিটেটিভের কিন্তু আবার অনেকগুলো আমরা মানে পড়িয়েছি, স্টেপ পড়িয়েছি। কোয়ালিটেটিভের অনেকগুলো ভার্সন পড়িয়েছি, যে এটা কি এক্সপ্লোরেটেটিভ রিসার্চ, নাকি হচ্ছে এটা কি ডেসক্রিপটিভ রিসার্চ, নাকি হচ্ছে এটা এক্সপ্ল্যানেটরি রিসার্চ, এরকম বলতে হবে যে ইটস এক্সপ্ল্যানেটরি কোয়ালিটেটিভ রিসার্চ, এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ রিসার্চ, এইভাবে বলতে হবে। যেটার উদ্দেশ্য হচ্ছে এইটাকে বের করা, এটার কজেস গুলো বের করা, অথবা হচ্ছে এটার সাথে এটার কোরিলেশন স্টাবলিশ করা। এটা হচ্ছে এভাবে তোমাদের রিসার্চ মেথোডোলজি লিখতে হবে। এবং যদি কোনো থিওরির সাথে রিলেট করা যায়, অবশ্যই থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা এখানে নিয়ে আসবা। তারপরে হচ্ছে তোমার প্রপোজড রিসার্চের তোমার স্টাডি এরিয়া কোনটা, তোমার স্টাডি তোমার হচ্ছে অডিয়েন্স কারা হবে, মানে স্টাডি গ্রুপ যারা আর কি, যাদের উপর তুমি মূলত কাজটা করতে চাচ্ছ। যে তুমি বললা যে এখানে আমি হচ্ছে মূলত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে এই বিষয়ে আমি হচ্ছে কাজটা করতে চাচ্ছি, যে তাদের উপরে এই এটার প্রভাবটা কিভাবে পড়ছে, এরকম ভাবে তোমাদের বলতে হবে। তারপরে হচ্ছে আমি কি কি টুল ব্যবহার করে ডাটা কালেকশন করব, এবং আমি কোন উপায়ে ডাটা কালেকশন করব এবং কোন কোন টুল ব্যবহার করব, সেগুলো আমাকে বলতে হবে। সো আমরা মূলত মানে যদি পারো তোমরা মানে ছোট ছোট পয়েন্ট করে করে, যে স্টাডি এরিয়া, স্টাডি অবজেক্টিভ, সরি স্টাডি এরিয়া, বা হচ্ছে স্টাডি টুল, তারপর হচ্ছে স্টাডি মেথড, এরকম করে করে তোমরা ছোট ছোট মানে সাব প্যারার মধ্যে ছোট ছোট 2-3 লাইনের করে করে এভাবে স্পেস দিয়ে দিয়ে এভাবে ভাগ ভাগ করে লিখতে পারো মেথোডোলজি, অথবা ঢালাও ভাবে লিখে যেতে পারো। বাট প্রত্যেকটা জিনিস মেনটেন করা, যে তোমার রিসার্চের তোমার কোশ্চেনিয়ার গুলোকে তুমি কিভাবে অ্যাড্রেস করবা, তুমি মূলত ডাটাটা কালেক্ট করবে এক্স্যাক্টলি কোন উপায়ে, এগুলো একদম খুব মানে স্পেসিফিক্যালি বলে দিতে হবে। আর মেথোডোলজি পার্টটাই কিন্তু তোমার বেশি গুরুত্বপূর্ণ। আর শিডিউল রিসার্চ প্রপোজালে যেটা থাকে, যেটা হচ্ছে আমাদের মূলত মূল থিসিস বা মূল যে পেপারটা সেটাতে থাকে না, এটা হচ্ছে এই যে এই জায়গাটা, যে প্ল্যান অফ ওয়ার্ক অ্যান্ড টাইম শিডিউল। আরেকটা আছে আমরা যেটা মূলত মেথোডোলজি পরপর লিখি, সেটা হচ্ছে এক্সপেক্টেড আউটকাম, হোয়াট ইউ আর এক্সপেক্টিং
ফ্রম দিস স্টাডি। যে এখানে তুমি বলতে পারো যে আমি এক্সপেক্ট করছি বা ইটস বিন এক্সপেক্টেড দ্যাট যে এরকমের সাথে এই মানে এই ইস্যুটার সাথে এই ইস্যুটার একটা কোরিলেশন হচ্ছে স্টাবলিশ করা যাবে, এবং এই স্টাবলিশমেন্ট থেকে আমরা জানতে পারবো যে এইটার পেছনের কারণগুলো কি কি এবং সম্ভাব্য সলিউশন আমরা বের করতে পারবো, যেগুলো হচ্ছে আলটিমেটলি পলিসি মেকারদের হেল্প করবে, অমুকদের হেল্প করবে, যেগুলো হচ্ছে আলটিমেটলি এইটা যা যা আরো প্রবলেমকে লিড করে সেই সেই প্রবলেম সলভের সলিউশন জন্য হেল্প করতে পারে। এইভাবে যে আলটিমেটলি তোমার এই রিসার্চটা যে আসলে এটা একটা মন গড়া কোনো কাজ না, মনে হচ্ছে আর করে ফেলতেছো এরকম না, এটার যে একটা ইমপ্লিকেশন আছে, এটার যে একটা পলিসি ইমপ্লিকেশন আছে, এটার যে একটা মানে এটা যে একটা ইউজফুল কিছু, এটা যে একটা রেশনাল সাবজেক্ট, এটা যে একটা রেশনাল টপিক, সেই জায়গাগুলো হচ্ছে তোমাকে এক্সপেক্টেড আউটকামে বলতে হয়। তারপরে হচ্ছে আমার আছে প্ল্যান অফ ওয়ার্ক অ্যান্ড টাইম শিডিউল, যেটা রিসার্চের মেথোডোলজির পরে রিসার্চ প্রপোজালের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, মেথোডোলজির পর সেটা হচ্ছে এইটা। এখানে তোমার কি করতে হয়, তোমার পুরো কাজটাকে ভাগ করে নিতে হয়, যে তুমি দেখাবা লাইক তোমাকে তুমি ধরো তুমি 5 মাসের একটা স্টাডি করবা, মানে 5 মাসের মধ্যে। হ্যাঁ, তো তুমি তোমার তখন দেখাবা যে ফার্স্ট 2 উইকস হচ্ছে তোমার আহ, তখন তুমি উইক ধরে ধরে যাবা। আর যদি তোমার হয় যে 2 বছরের জন্য তোমাকে কোনো একটা রিসার্চ প্রপোজাল মানে একটা রিসার্চ দেওয়া হইলো, যে তুমি যদি এই প্রপোজালটা তোমার গ্র্যান্ট করে তাহলে তুমি 2 বছরের জন্য 2 বছর সময় পাবা এই স্টাডিটা করার জন্য, এরকম যদি হয় তখন তুমি মাস ধরে ধরে আগাবা। আর যদি এমন হয় যে তোমাকে ফিউ উইকস দেওয়া হয়েছে, সর্বোচ্চ যে 5 উইকস দেওয়া হয়েছে, তখন তুমি ডে ধরে ধরে আগাবা। হুম, যে লাইক মানে ফার্স্ট উইকের ডে 1 2 3 হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট লেখা হবে, তারপরে ডে এত 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 এততম ডে হচ্ছে তুমি হচ্ছে লিটারেচার রিভিউ করবা, এততম ডে হচ্ছে তুমি ডেটা কালেকশনের জন্য আদার্স প্রশ্নপত্র এগুলো রেডি করবা, তারপরে হচ্ছে ডে এত থেকে এততম তুমি হচ্ছে ইয়ে করবা। এইভাবে বলতে হয়। আর যদি তুমি মান্থস পাও, ফিউ মান্থস পাও, তখন তুমি উইক ধরে আগাবা, যে আমি ফার্স্ট উইকে হচ্ছে আমি ইন্ট্রোডাকশন, স্টাডি ব্যাকগ্রাউন্ড এগুলো লিখবো, সেকেন্ড উইক হচ্ছে আমার লিটারেচার রিভিউ লাগবে, থার্ড উইকে হচ্ছে আমি ডাটা কালেকশনের জন্য প্রিপারেশন, কমিউনিকেশন, আমি যাদের কাছ থেকে ডাটা নিব এগুলো করব, ফোর্থ এবং ফিফথ উইক 2 উইকস লাগবে আমার ডাটা কালেকশনের জন্য, দেন পরবর্তী 2 উইকস হচ্ছে আমার ডাটা অ্যানালাইসিসের জন্য, এবং তার লাস্টের উইকটা হচ্ছে ফাইনাল সবকিছু প্রিপারেশন এবং সাবমিশনের জন্য। এইভাবে করে করে যে আসলে তোমার কোনটাতে কেমন সময় লাগতে পারে সে অনুযায়ী তুমি তোমার কাজটাকে, প্ল্যানটাকে ভাগ করবা, এবং টাইম শিডিউলটা হচ্ছে এভাবে মেনটেন করতে হয়। আর রিসার্চ প্রপোজালে অনেকে এটা মনে করে যে মানে এখানে রেফারেন্সের কি আছে, আমি তো এখানে কিছু ইয়ে করি নাই। এই যে তুমি একটা প্রপোজড একটা টপিককে স্টাবলিশ করার জন্য অনেক ইনফরমেশন হয়তো অ্যাড করছো, তারপর লিটারেচার রিভিউ দিয়েছো কিছু, তারপরে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশনে আরো ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেছো, এক্সপেক্টেড আউটকামে হয়তো কিছু বলেছো, কোনো জায়গায় কিছু বলতে গিয়ে হয়তো কোনো ল মানে কোনো ক্লজ, কোনো একটা অ্যাক্ট তুলে ধরেছো, কারো একজনের বাণী তুলে ধরেছো, মানে নানান কিছু তুমি বলেছো। যাই বলো না কেন, এটা অ্যাটলিস্ট এতদিনে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আমরা যখনই কিছু লিখবো যেটা আমার না, যেটা আমার নিজের মাথা থেকে আসে নাই, হ্যাঁ, যেটা আমি নিজে থেকে লিখি নাই, এবং যেটা ইনফরমেটিভ কিছু না, ইনফরমেশন ইউজ করলে অবশ্যই সবসময় সাইটেশন দিতে হবে। সেটা এমনও হইতে পারে যে তোমার মাথার ভেতর থেকে আসছে, কিন্তু এটা তো তুমি নিজে বলো নাই, এটা তোমাকে ছোটবেলায় হয়তো শেখানো হয়েছে, তুমি সেটা এখানে ঝেড়ে দিচ্ছ, সো দ্যাটস নট ইয়ার্স। এইরকম কিছু হলে হচ্ছে অবশ্যই রেফারেন্স আমাদেরকে দিতে হবে। সো রেফারেন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা ডিপেন্ড করবে, এটাও বলে দেওয়া হয় যে কোন স্টাইলে রেফারেন্স থাকে। সো লিস্ট অফ প্রপোজালস এবং লাস্টে দিয়ে আর কি বিবলিওগ্রাফি আকারে সেটাও আমরা হচ্ছে দিব। এখন রিসার্চ প্রপোজাল লিখতে গিয়ে আমরা কিছু কমন মিস্টেকস করে ফেলি। কি করি আমরা হচ্ছে মানে এত ইজিয়ার, এত হচ্ছে মানে মিন ফ্লোতে যাই, যে আমার ইন্ট্রোডাকশনে খুবই লেম কথাবার্তা। ওই যে আমরা ছোটবেলায় মানে আমি একবার শুনছিলাম এরকম, আর একটু ছোট ছিলাম যখন, তখন যে কোন একটা স্টুডেন্টকে হচ্ছে লিখতে দিছে ফিশারম্যান প্যারাগ্রাফ। এখন সে তো পারে না, সে তো পড়ে নাই, তো সে লিখছে যে আই এম আ ফিশারম্যান, মাই মাদার ইজ আ ফিশারম্যান, মাই ফাদার ইজ আ ফিশারম্যান, আ ফিশারম্যান
হু কি যেন এরকম টাইপের, মানে বানিয়ে বানিয়ে এত লেমলেম কথাবার্তা। A fisherman who catch fish is a fisherman. A fisherman also can fry fish. He is also called fisherman. তারপর হচ্ছে a fisherman is a fisherman. So বলে লিখে লিখে মানে খাতা ভরায় ফেলছে। সো এই টাইপের লেখায় যে আসলে কোনো মার্কস পাওয়া যায় না, এটা তো পরীক্ষার খাতা না যে স্যাররা দয়া করে নাম্বার দিয়ে দিবে বা এরকম কিছু। সো তোমার এই লেখাটা বারবার মূল্যায়িত হবে, এবং কাদের দ্বারা এটা ইভালুয়েটেড হবে সেটা তো তোমরা বুঝোই, যে তোমাদের থেকে মানে 10 to 15 ইয়ার্স এর বড় এবং তাদের এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স, তুমি একটা রেফারেন্স না দিলে চট করে ধরে ফেলবে। তাদের চোখ নাকি আর কিছু আল্লাহ মাহবুব জানেন। সো এত হিউজ এক্সপিরিয়েন্স, মানে রিসার্চ খুবই কম্পিটিটিভ একটা জায়গা। তো এই কারণে কখনোই খুব ইনফর্মাল, খুবই মানে মিন ফ্লোতে কখনো আগাবা না। টু ওয়ার্ডি, একই কথা বারবার, একই লাইন এইভাবে একবার ইন্ট্রোডাকশনে 3 লাইন পরে আবার ওই কথা আরেকবার ঘুরায়া, হ্যাঁ একবার অ্যাক্টিভ একবার প্যাসিভে, এই ধরনের কাজ কখনো করবা না। সো ট্রাই টু বি অ্যাজ ব্রিফ অ্যাজ টু দি পয়েন্ট, যতটা পসিবল অতটা ব্রিফ এবং টু দি পয়েন্ট বলতে হবে। এবং যতটা তুমি মিতব্যয়ী হবা, মানে মিতভাষী হবা রিসার্চ প্রপোজালে। মিতভাষী মানে কি? শুধু কম কথা বলাকেই আমরা মৃতভাষী বলি না, তাহলে মৃতভাষীদের এত গুণ থাকতো না। মিতব্যয়ী, মিতভাষী, একজন মিতব্যয়ী মানুষ কি করেন? যিনি হচ্ছেন মানে নিজের চাহিদাগুলো পূরণ করেন, আবার অযথা খরচও করেন না, এবং দিন শেষে তার কাছে একটা সেভিংস রয়েই যায়, তিনি হচ্ছেন মিতব্যয়ী। তো মিতভাষীও হচ্ছে তিনি, এমন না যে উনি সবাইকে ইগনোর করে, কারোর সাথে কথা বলে না, না, উনি কথা বলেন। একজন মিতভাষী মানুষ যথেষ্ট কথা বলেন, যতটুকু প্রয়োজন ততটুকু বলেন, এর বাইরে অতিরিক্ত কিছু বলেন না। সো এজন্য বলছে যে আমরা হচ্ছে আমাদের পারপাস, গোল, রিসার্চের পারপাস, রিসার্চের গোল এক্সপ্রেস করার জন্য যতটা ইকোনমিক্যাল হতে পারবো, মানে যতটা মিতভাষী হতে পারবো, ততটা ভালো। সো টু ওয়ার্ডই এটা হওয়া যাবে না। খুব বড় করার আমার দরকার নেই। আমার যদি রেঞ্জ থাকে, ফর এক্সাম্পল কোন একটা জায়গায় তুমি রিসার্চ প্রপোজাল লিখবা, তোমার ওখানে বলা আছে যে 2500 থেকে 3500 ওয়ার্ডের মধ্যে লিখতে। অনেকের আছে যে ফার্স্টে চিন্তা করে 3500, না, তুমি লিস্টটা চিন্তা করো। 2500 বলেছে, এই 2500 থেকে 3500 এখানে 1000 শব্দের ডিফারেন্স। সো তুমি তোমার টার্গেট থাকবে যে আমি 2500 থেকে 2600 মধ্যে লিখবো। সো যতটা ব্রিফ তুমি লিখবা, যত কনসাইজ লিখবা, যত গুছিয়ে লিখবা, তত এটা ইফেক্টিভ হবে। তারপরে হচ্ছে আরেকটা ভুল যেটা আমরা করি, যে রিলেভেন্ট সোর্স গুলোকে আমরা সাইট করতে ভুলে যাই অথবা অপ্রয়োজনীয় মনে করি। এইটা করা যাবে না। রেফারেন্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অলরেডি বুঝে গেছি, আমরা রেফারেন্সের ক্লাস করেছি, আমরা জানি যে সাইট না করলে এটা কত বড় একটা মানে ক্ষমার অযোগ্য অপরাধ। কারণ তুমি আরেকজনের লেখা, আরেকজনের ইনফরমেশন তুমি শেয়ার করছো, আরেকজনের কনসেপ্ট তুমি নিচ্ছ, এন্ড উইদাউট গিভিং হিম প্রপার সাইটেশন, যেটা এই একাডেমিক লাইনে, এই লেখালেখির জগতে যেটা সবচেয়ে বড় ক্রাইম। এবং তোমাকে খুব মিন ভাবা হবে, কারণ তুমি মানে রিসার্চ লাইনে আসছো আর তুমি মানে প্লেজারিজম জানো না, তুমি প্লেজারিজম সম্পর্কে শুনো না, এটা কেউ কখনো মেনে নিবে না। সো প্লেজারিজম আমরা জানি যে প্লেজারিজম ইজ প্লেজারিজম, whether it is intentional or unintentional. So it really doesn't matter. So এটা কখনো কেউ জানতে চাইবে না যে এটা কি তোমার ইন্টেনশনাল ছিল নাকি আনইনটেনশনাল ছিল, এটা কি তোমার প্রথম কাজ নাকি এটা তোমার সপ্তম কাজ। সো সব সময় খুব সচেতন থাকবে যে কোথায় রেফারেন্স দিতে হচ্ছে সেই জায়গাগুলোতে। তারপর হচ্ছে ফোকাসিং টু মাচ অন মাইনর ইস্যু। লাইক আমরা যখন একটা টপিক সাজেস্ট করি, একটা টপিক নিয়ে প্রপোজাল লিখি, এটা ইটস আ থিম। সো একটা থিমে অনেক সাব থিম আছে, অনেক ছোট ছোট জায়গা আছে। সো আমার হচ্ছে সব কিছু বলার এত দরকার নাই, কারণ সবকিছু তো আমি বলবো হচ্ছে আমার ফুল স্টাডিতে। লাইক আমি যদি এখন রোহিঙ্গাদের হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে চাই, মানে হিউম্যান রাইটস নিয়ে কোনো একটা স্টাডি করতে চাই, একটা প্রপোজাল লিখতে চাই, এখানে আমার সেই রোহিঙ্গাদের ইতিহাস চলে আসবে, এবং মিয়ানমারে ওরা যে নির্বাসিত হয়েছে, ওখানে ওদের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, ওদের ওখানে যে জেনোসাইডটা হয়েছে, সেইগুলো থেকে শুরু করে তুমি যদি চাও তারও আগের ইতিহাসে চলে যেতে পারো। যখন
তাদের একটা অংশ বাংলাদেশে থাকতো। সো তুমি এরকম যদি খুঁড়তেই থাকো, মাটি খুঁড়তেই থাকো, তুমি দেখবা যে ইতিহাসের কোনো শেষ নাই। একটা গেল। দ্বিতীয় হচ্ছে, তুমি যদি এরকম চাও যে হিউম্যান রাইটস এর সাথে তুমি এমন কিছু নাই যে তুমি মানে মিলাইতে পারবা না, হিউম্যান রাইটস এর সাথে তুমি পাবলিক হেলথ মিলাইতে পারবা, হিউম্যান রাইটস এর সাথে তুমি এভরিথিং তুমি মিলাইতে পারবা। এখন তুমি, তোমার তো এত কিছু অ্যাড্রেস করার প্রপোজালে অ্যাটলিস্ট দরকার নাই। তুমি হিউম্যান রাইটস এর এক্স্যাক্টলি কোন অ্যাসপেক্টে কাজ করতে চাচ্ছ সেটা তুমি ব্রিফলি বলো, কনসাইজলি, তুমি হচ্ছে টু দি পয়েন্ট সেটা উল্লেখ করো। সো টু মেনি কোয়েশ্চেন্স, অনেকে অবজেক্টিভে 5টা 6টা রিসার্চ অবজেক্টিভ দিয়ে রাখে। নো, নট নেসেসারি। 2 or 3 objectives is enough. It's enough. তোমার 2 or 3 research questions, they are enough. So তোমার এর থেকে বেশি too many question, too many objectives, you don't need much. So খুব মাইনর ইস্যুকে অ্যাড্রেস করতে গেলে হচ্ছে এই সমস্যাগুলো হয়, টু ওয়ার্ডি হয়ে যায়, অনেক মানে ট্র্যাক আমরা হারিয়ে ফেলি, ডিস্ট্রাক্টেড হয়ে যাই। সো আমরা যখন প্রপোজাল লিখবো, উই হ্যাভ টু লাইক cover only the major and key issues. এবং আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমরা মিস করি, সেটা হচ্ছে আমাদের রিসার্চটাকে এস্টাবলিশ করার জন্য একটা স্ট্রং আর্গুমেন্ট আমরা দাঁড় করাতে পারি না। একটা স্ট্রং আর্গুমেন্ট আমাদেরকে দাঁড় করতে হবে, কারণ এটা হচ্ছে তোমার রিসার্চটাকে, তোমার প্রপোজালটাকে অনেক স্ট্রং একটা পয়েন্ট দিবে। আমরা একটু পরে দেখবো যে একটা রিসার্চ প্রপোজাল কি কি ভাবে, কোন কোন ওয়েতে হচ্ছে ইভালুয়েটেড হয়, কি কি বিষয় ধরে একটা রিসার্চ প্রপোজাল মূলত জাজ করা হয়, ইভালুয়েট করা হয়। সো তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে কোনো রকম আর্গুমেন্ট দেওয়া হয়েছে কিনা, কোনো রকম স্ট্রং আর্গুমেন্ট সেট করা হয়েছে কিনা, যেটা হচ্ছে এটাকে র্যাশনালাইজ করে। সো রিসার্চ প্রপোজালটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আ পিস অফ পারসুয়েসিভ রাইটিং। পারসুয়েসিভ রাইটিং তো বোঝো যে প্রয়োজনা, মানে ইটস আ কনভিন্সিং মোড অফ, like it's a writing and at the same time you are convincing someone. So আমাকে হচ্ছে স্ট্রং আর্গুমেন্ট দিয়ে যখন আমি কথা বলি অথবা লিখি, আমাকে স্ট্রং আর্গুমেন্ট, আমি যেখানেই পারবো আমি সেখানে আর্গুমেন্ট দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে আমার রিসার্চটা লিখবো। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা রিসার্চ প্রপোজাল কি কি মানে ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে হচ্ছে মানে ইভালুয়েটেড হয়। সো এটা হচ্ছে একটা প্রপোজাল ইভালুয়েশন ক্রাইটেরিয়ার রুব্রিক। সো দেখো যে প্রথমে দেখো, ইন্ট্রোডাকশনে কিন্তু কোনো মার্ক নাই, কিসে আছে? রিসার্চ প্রপোজ টাইটেলে। টাইটেল খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, টাইটেলে মার্কস দেয়, ঠিক আছে। তারপরে কি পারপাস এন্ড সেশন টাইপ, লাইক তোমার রিসার্চের পারপাসটা কি, অবজেক্টিভটা কি, এই জায়গাটায় মার্কস দেয়। তারপর হচ্ছে তোমার রিসার্চের ইম্পর্টেন্স কতটুকু, ওই যে বললাম রেশনাল এস্টাবলিশ করতে হবে। তারপর হচ্ছে তোমার টপিকের অ্যাপ্রোপ্রিয়েটনেস কতটুকু, এটা কতটা বাস্তবসম্মত, এটা কতটুকু হচ্ছে অ্যাপ্লিকেবল, এটার পলিসি ইমপ্লিকেশন এটা কতটুকু আছে, এই জায়গাগুলো হচ্ছে বলতে হবে। অপ্রয়োজনীয় হিস্ট্রি না বলে এই জায়গাগুলো হচ্ছে টাচ করবা সব সময়। এবং ফোকাস এন্ড অর্গানাইজেশন অফ কন্টেন্ট, মানে তোমার যে প্রপোজালের টপিক আছে সেই জায়গাটায় তুমি কতটুকু ফোকাস, তোমার কন্টেন্ট গুলোকে তুমি কতটা অর্গানাইজড ওয়েতে তুলে ধরতে পেরেছো, এই জায়গাটায় মার্কস আছে। আর কোথায় মার্কস আছে? ক্ল্যারিটি অফ প্রপোজাল এন্ড পার্টিসিপেন্ট আউটকাম, যেটা বললাম যে তোমার রিসার্চের এক্সপেক্টেড আউটকাম হচ্ছে ক্লিয়ার করতে হবে। দেন তোমার থিওরি, প্র্যাকটিস, তারপর হচ্ছে রিসার্চ কন্ট্রিবিউশন টু দ্য কনভেনশন এন্ড অর দ্য ফিল্ড অর আইএস, মানে একটা ওভারঅল লাইক তোমার অ্যাবস্ট্রাক্টে তুমি কিভাবে বললা, তারপর হচ্ছে কোনো থিওরির সাথে তুমি এটাকে রিলেট করলা কিনা, অথবা নতুন কোনো থিওরি প্রপোজ করলা কিনা, এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো দেখো যে কোন কোন জায়গাগুলোতে মূলত মার্ক দেওয়া হয় এবং কতটুকু হলে 5 দেয় আর কতটুকু হলে 1 দেয়, অ্যাটলিস্ট লিস্ট আর ম্যাক্সটা তোমাদের জানতে হবে। যে টাইটেল হচ্ছে রিডারের ইন্টারেস্ট গ্র্যাব করতেছে, এটা খুব ক্যাচি, ইটস নট টু ওয়ার্ডি, ইটস ব্রিফ এন্ড কনসাইজ বাট ইট হ্যাজ ইটস প্রপার ফুল মিনিং, এটা হচ্ছে খুব কঠিন কোনো শব্দকে আয়ত্ত করে না। লাইক টাইটেল এমন একটা দাঁত ভাঙা ইংরেজি শব্দ লিখে দিলে এটা পড়ে কেউ বুঝলোই না, মানে মোটামুটি যাদের মোটামুটি ইংরেজি ভালো এরা যাতে পড়ে বুঝতে পারে, মানে খুব কমন পপুলার ফ্যামিলিয়ার ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। এরকম হলে হচ্ছে তুমি এক্সেলেন্ট, মানে 5 মার্ক, সর্বোচ্চ মার্ক 5, তুমি টাইটেলে 5 পেলা। কিন্তু 1 কখন পাবা, ভেরি পুয়ার মার্ক কখন পাবে? দেখো
The title gives little information on the session's content. তোমার প্রপোজালের কন্টেন্ট সম্পর্কে তেমন কোনো আইডিয়া দেয় না যে তোমার মানে স্টাডিটা এক্স্যাক্টলি কিসের উপর, বিকজ টাইটেল ইজ দ্য মিরর অফ ইউর স্টাডি অ্যান্ড ইট শুড বি রিফ্লেক্টেড ইন ইউর টাইটেল। সো তোমার স্টাডির কন্টেন্টটা রিফ্লেক্টেড হবে তোমার টাইটেলে। সো এরকম ভাবে তোমরা হচ্ছে এটা একটু পরে দেখে নিও রুব্রিক, এটা নিজের মন মতো করে। এখন আমরা কয়েকটা ইয়ে দেখবো, রিসার্চ প্রপোজাল নমুনা দেখবো। আচ্ছা, আমরা যে একটু আগে ইয়ে পড়লাম, মানে প্রপোজালের যে পিপিটি ফাইলটা দেখালাম, এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? মানে এখান থেকে কোনো কিছু নিয়ে কারো প্রশ্ন থাকলে একটু করতে পারো। ও রিসার্চ কোশ্চেন্স আর রিসার্চ অবজেক্টিভস এর জন্য কি আলাদা পয়েন্ট রাখা লাগে নাকি দুইটা একসাথেই লেখা যায় প্রপোজালে? আহ আলাদা আলাদাই মূলত লেখে, রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ অবজেক্টিভ আচ্ছা, একসাথেও লিখতে পারে, লেখা যায়। যেমন ইন্ট্রোডাকশনের সাথে লাস্টের দিকে হচ্ছে অবজেক্টিভ লিখে ফেলে, দেন আলাদা করে হচ্ছে আবার রিসার্চ কোয়েশ্চেন এরকমটা লেখে। অনেকে আবার মেথড আর অবজেক্টিভ একসাথে লেখে, রিসার্চ কোয়েশ্চেনটা আলাদা লেখে। হ্যাঁ আপু, সো ইন্ট্রোডাকশনের শেষে আমি দেখেছি অনেক অবজেক্টিভ লিখে দিতে, মানে অল্প কিছু লিখে দেয় আর কি। আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আমরা তাহলে একটু এটা দেখি। এই যে একটা প্রপোজাল, এটা হচ্ছে এসএসআরসির জন্য, সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের জন্য রেডি করা হয়েছিল এবং মোস্ট প্রবাবলি এই প্রপোজালটা পেয়েছিল, ফেলোশিপ পেয়েছিল প্রপোজালটা। সো দেখো যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ, এটার উপরে একটা প্রজেক্ট, মানে একটা স্টাডি ইয়ে করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের মূলত টাইটেল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ। দেখো কি কি লিখেছে, এই যে ইন্ট্রোডাকশন, এখানে কিন্তু আমাদের ইয়ে আছে, রেফারেন্স আছে, ঠিক আছে? এই যে দেখো রেফারেন্স আছে, তো রেফারেন্স দিতে হবে। সো ইন্ট্রোডাকশনে উনি লিখেছেন, দেখো এই যে এখানে উনি কোটেশন ব্যবহার করেছেন, এই যে এই জায়গাটায় হচ্ছে কোটেশন ব্যবহার করেছেন। তারপর হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় দেখো যে উনি বিভিন্ন রকম সংখ্যা, স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেছে। এটা তার মূল ইন্টেনশন হচ্ছে জিনিসটাকে স্ট্যাবলিশ করা, কি পরিমাণ কিরকম হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এবং চ্যালেঞ্জেস গুলো কি কি, এই ব্যাপারগুলো নিয়ে। মানে অলরেডি যে চ্যালেঞ্জেস গুলো দেখা যায়, কেন এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, এটা এগুলো হচ্ছে ইয়ে করা থাকে, মানে অনেক সময় একটা ডিজাইন দেয়া থাকে যে ইউ শুড গো ইন দিস ওয়ে, যে এই মানে এই টপিক গুলোকে হচ্ছে টাচ করতে হবে, এগুলো এগুলো এভাবে লিখতে হবে। সো একটা স্কেচ দেওয়া থাকে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি আসবে, তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম আসবে, তারপর অবজেক্টিভস অফ দ্য স্টাডি আসবে, এরকম বলা থাকে। সো তোমরা মানে যেখানে অ্যাপ্লাই করবা সেই অনুযায়ী সেই গাইডলাইন ফলো করে করবা। তারপরে দেখো অবজেক্টিভ, দেখো কত সুন্দর করে লিখেছে, জেনারেল অবজেক্টিভ লিখেছে। যে জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ কি, এই যে স্পেসিফিক্যালি, মানে একটা আছে যে জেনারেল ওভারঅল, আমি আসলে চ্যালেঞ্জেস গুলো ইয়ে করতে চাই এই সেই, এভাবে বলেছে। দ্য জেনারেল অবজেক্টিভ অফ দ্য স্টাডি is to explore the factors responsible for emergency treatment negligence for the victims of road accident in different medical centers and hospitals near about national roads in Bangladesh and prescribe a solution to it. সো এগুলো হচ্ছে একটা বেসিক কথা, যে কি আসলে মানুষকে এরকম মানে নেগলিজেন্সির মধ্যে ফেলে দেয়, যে একজন ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার একটা রোগীর, বাট আমরা আসলে ওদিকে যাচ্ছি না, আমরা ওইভাবে রোড অ্যাক্সিডেন্ট করে আসছে এরকম কোন একজন ভিকটিমের প্রতি আমরা ওই পরিমাণ ট্রিটমেন্ট, ওই পরিমাণ সহানুভূতি দেখাই না। সো কারণটা কি,
এটা হচ্ছে আমাদের জেনারেল অবজেক্টিভ। স্পেসিফিক অবজেক্টিভ কি, যে উনি 1 2 3 4 মানে দুটো পয়েন্ট করে উনি লিখেছেন, to compartment studies and to amass information about the emergency treatment negligence for the victims of road accident in different medical centers and hospitals, আর হচ্ছে to recommend strategies and policies by which the emergency treatment responsiveness for the victims of road accident in different medical centers and hospitals can be value added, for which the death toll and sufferings due to road accident injury can be curtailed. So প্রথমে হচ্ছে উনি মূলত কারণটা জানছেন, পরে হচ্ছে উনি কিছু রিকমেন্ড করবেন, স্ট্র্যাটেজি এবং পলিসি রিকমেন্ড করবেন। এই দুটোই হচ্ছে ওনার মূল অবজেক্টিভ রিসার্চের। তারপর হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন উনি লিখেছেন যে হোয়াট আর দ্য কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট, মানে রোড ট্রাফিক ডেথস এবং সিভিয়ার ইনজুরির কারণগুলো কি, এবং ইন হোয়াট ম্যানার ইমার্জেন্সি ট্রিটমেন্ট সিস্টেমস, এগুলো হচ্ছে যেগুলো মিসম্যানেজড হয়, এগুলো হচ্ছে কিভাবে আরো ভালো উপায়ে সার্ভ করা যায়। সো উনি মূলত কজেস এবং হচ্ছে সলিউশন বা এগুলো নিয়ে হচ্ছে এই দুইটা বিষয়ে উনি ইয়ে করেছেন। তারপর দেখো উনি ওনার কাজের একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়েছেন। হ্যাঁ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি, এই যে একটা ছবির মাধ্যমে উনি বুঝিয়েছেন, কেউ লিখে বোঝায়, কেউ ছবি দিয়ে বোঝায়, এই জায়গাগুলোই হচ্ছে ক্রিয়েটিভ, এই জায়গাগুলোতে তোমার কিছু অ্যাড করার সুযোগ আছে। এই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা উনি এইভাবে করে দিয়েছেন যে রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট নেগলিজেন্স, উনি কাজ করবেন মূলত কি এই জায়গাটায়, এই জায়গাটায় উনি কি কি অ্যাড্রেস করবেন, উনি অ্যাড্রেস করবেন সোশিও ইকোনমিক স্ট্যাটাস নিয়ে কাজ করবেন, উনি নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করবেন, ইমার্জেন্সি ট্রিটমেন্ট রেসপন্সিভনেস নিয়ে কাজ করবেন, ফ্যাক্টরস অ্যান্ড হ্যাজার্ডস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাক্সিডেন্টস এগুলো উনি দেখাবেন, অ্যান্ড রিকমেন্ডেশন অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড পলিসিস, এই পুরো ব্যাপারগুলো নিয়ে হচ্ছে উনি কাজ করবেন। ঠিক আছে, তারপরে দেখো রিভিউ অফ লিটারেচার, এই যে লিটারেচার রিভিউটা উনি সুন্দর করে এখানে একদম মানে অনেক ইয়ে সহ মানে ইনফরমেশন সহ হচ্ছে উনি এখানে দিয়েছেন। তারপরে রেশনালিটি অফ দ্য স্টাডি, এই স্টাডিটা কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা উনি লিখেছেন। তারপর হচ্ছে স্কোপ অফ দ্য স্টাডি, এই স্টাডিটার স্কোপ কোথায় কোথায়, মানে এটার ইমপ্লিকেশনের স্কোপটা কোথায় কোথায়। তারপর হচ্ছে স্টাডি মেথডটা উনি দিয়েছেন, দেখো কত সুন্দর করে, এই যে একটা জেনারেল মেথড লিখেছেন, দা প্রপোজড স্টাডি, একটু বড় করি তাহলে তোমরা দেখতে পারবে, the proposed study will be conducted applying mixed method study like qualitative এবং quantitative approach, দুটো হচ্ছে মিক্স করে উনি অ্যাপ্লাই করবেন, অফ সোশ্যাল রিসার্চ, সোশ্যাল রিসার্চের যে দুটো স্টাডি সেটাকে উনি মিক্স করে অ্যাপ্লাই মানে ব্যবহার করবেন। Quantitative data and qualitative information will be triangulated to get a comprehensive picture of road accidents and severe injuries in accordance with the negligence of emergency treatment, মানে এই পার্সপেক্টিভে যেই কেসেস গুলো আছে সেগুলো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটার মাধ্যমে উনি নিবেন। তারপর কি মিক্সড মেথড স্টাডি উইল হেল্প টু গেট মোর ফ্রিকোয়েন্ট অ্যান্ড স্ট্রং কোয়ালিটেটিভ ইনফরমেশন ফ্রম দ্য রেসপন্ডেন্ট। কারণ হচ্ছে উনি কেন মিক্সড মেথড নিয়েছেন এটা কিন্তু লাস্ট লাইনে সুন্দর করে আবার বলে দিল, যে আমি যদি বলি তোমাকে যে তুমি তোমার স্টাডিতে কেন কোয়ালিটেটিভে যেতে চাও, কারণটা কি, উনি কিন্তু যে সুন্দর করে এই যে ওনার মেথডের একটা জাস্টিফিকেশন দিয়ে দিলেন, ওনার মেথোডোলজির একটা জাস্টিফিকেশন উনি এক লাইনে দিয়ে দিলেন, যে মিক্সড মেথডে গেলে এটা হেল্প করবে টু গেট মোর ফ্রিকোয়েন্ট অ্যান্ড স্ট্রং কোয়ালিটেটিভ ইনফরমেশন, কোয়ান্টিটেটিভের মাধ্যমে সে ফ্রিকোয়েন্ট ইনফরমেশন গুলো পাবে এবং স্ট্রং কোয়ালিটেটিভ ইনফরমেশনও উনি পাবেন ফ্রম দ্য রেসপন্ডেন্ট, এই কারণে উনি মিক্সড মেথডে গেলেন। তারপরে দেখো স্টাডি ডিজাইন, স্টাডি এরিয়া কি, স্টাডি পপুলেশন কি, হ্যাঁ লিস্ট অফ কি ভ্যারিয়েবলস, ওনার এখানে ভ্যারিয়েবল গুলো কি কি, স্যাম্পল সাইজটা যে কি সুন্দর করে ম্যাথমেটিক্যাল ওয়েতে মানে একদম ভেঙে ভেঙে সুন্দর করে গুছিয়ে লিখেছে। তারপর হচ্ছে স্যাম্পল টেকনিক কি, কোন উপায়ে, কনভেনিয়েন্ট স্যাম্পলিং টেকনিক এগুলো কিন্তু পড়ানো হয়েছে, যে কনভেনিয়েন্ট স্যাম্পলিং এই উপায়ে হচ্ছে উনি নিয়েছেন। কনভেনিয়েন্ট স্যাম্পলিং কি, যাকে পাচ্ছে তাকেই, মানে যাকে যার যার কাছে রিচ করা কনভেনিয়েন্ট। সিলেকশন অফ স্যাম্পল, আমি কোন উপায়ে আমি হচ্ছে স্যাম্পলকে সিলেক্ট করেছি, হ্যাঁ, যে all targeted respondents will have been covered as sample 500 hospitalized accident victims respondents under the total questionnaire survey in face-to-face interview. So কোন উপায়ে তারা নিয়েছে, modality of data collection instrument, ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টের মোডালিটিটা নিয়ে ওরা বলেছে যে কেআইআই করবে, এফজিডি করবে এবং কেস স্টাডি করবে, ঠিক আছে, এবং একটা সার্ভে করবে, স্ট্রাকচার্ড একটা সার্ভে করবে,
কেআইআই করবে, এফজিডি করবে, আর হচ্ছে কেস স্টাডি করবে। সো 4টা ধাপে তারা হচ্ছে ডাটা কালেকশন করবে। তারপর হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ার, মানে কোয়েশ্চেনিয়ারটা যেহেতু স্ট্রাকচার্ড, সো কিসের উপরে ভিত্তি করে স্ট্রাকচার্ড ইনডেপথ ইন্টারভিউ তারা করেছে। তারপর হচ্ছে কেআইআই, এটা বলতে কি বোঝায়, কয়জনকে কেআইআই করবে, সেই কেআইআই এর পার্টিসিপেন্ট কারা হবে, এগুলো সব বলা আছে। যে আর টোটাল অফ 10 কি ইনফরমেন্ট ইন্টারভিউস আর প্রপোজ টু কন্ডাক্ট উইথ কাদের সাথে 10 জনকে কেআইআই করেছে। কারা কারা এর মধ্যে অন্তর্ভুক্ত, কারা বলতে কিন্তু কখনো নাম আসবে না, রহিম, করিম, জামাল, কামাল এরকম নাম আসবে না। রেসপন্ডেন্টদের কোনো একটা আইডেন্টিটি আসবে। যেমন এখানে কি বাস ট্রাক ড্রাইভার, লিডার্স এন্ড রিপ্রেজেন্টেটিভস অফ ভ্যারিয়াস অ্যাসোসিয়েশনস, বাস ওনার অ্যাসোসিয়েশন, লেবার অ্যাসোসিয়েশন, মানে এই যে বিভিন্ন ভ্যারিয়াস অ্যাসোসিয়েশনের যে লিডার্স এবং রিপ্রেজেন্টেটিভ যারা, তাদেরকে নিয়েছে। বিআরটি অফিসিয়ালসদের নিয়েছে, পুলিশ অফিসারদের নিয়েছে, প্যাসেঞ্জারদের নিয়েছে, অ্যাক্সিডেন্ট ভিকটিম, পেডেস্টারিয়ানস, এমন কোন পেডেস্টারিয়ান যিনি নাকি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়তো উইটনেস করেছে, মেডিকেল ডক্টর, প্যাসেঞ্জার, পুলিশ অফিসার, জার্নালিস্ট। সো ওরা হচ্ছে 10 কি ইন্টারভিউ ইনফরমেন্ট ইন্টারভিউস। এরা হচ্ছে কি ইনফরমেন্ট। হ্যাঁ, এই যে 10 ক্যাটাগরির কি ইনফরমেন্ট, হয়তো হতে পারে যে এক একটা ক্যাটাগরি থেকে এক একজনকে ইন্টারভিউ করেছে। তারপরে ফোকাস গ্রুপ, কাদেরকে ফোকাস গ্রুপ করেছে, কেন ফোকাস গ্রুপে গেল, ফোকাস গ্রুপের স্ট্রাকচার কি ছিল, ফোকাস গ্রুপের রেসপন্ডেন্ট কারা, কতজন থেকে কতজন হচ্ছে ফোকাস গ্রুপে ছিল, কয়টা ফোকাস গ্রুপ করেছে, সবকিছু এখানে সুন্দর করে বলে দিয়েছে। যে 4টা ফোকাস গ্রুপ ডিসকাশন সেশন হয়েছে এবং কাদেরকে নিয়েছে করেছে সেটা বলেছে। কেস স্টাডি করেছে, কয়টা কেস স্টাডি করেছে, কি ধরনের কেস স্টাডি করেছে, কোন উপায়ে ওই কেসগুলোকে সিলেক্ট করেছে। আমি এই কেসগুলো নিয়ে স্টাডি করলাম, ধরো আমি 5টা কেস অ্যানালাইসিস করেছি, কিন্তু এই 5টাই কেন, কেন দিস 5, তো আমি এই 5টায় কেন কিভাবে পৌঁছালাম সেটাও আমাকে বলে দিতে হবে। এটার হচ্ছে মেথোডোলজি পার্টটা আমার খুব ভালো লাগছে, যে খুবই মানে ডিটেইল, খুব মানে না বুঝার কোনো কারণই নেই কোনো মানুষের, একদম খুব ডিটেইল বলেছে। স্টাডি ইমপ্লিমেন্টেশন আর ইনফরমেশন ডেটা অ্যানালাইসিস, এখানে আবার কি বলছে, এতক্ষণ আমরা ডেটা কালেকশন নিয়ে বলেছি, এখন হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস নিয়ে, যে আমাদের স্টাডিতে আমরা যে ইনফরমেশন বা ডেটা পাবো সেটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব। এই যে ড্রাফটিং এন্ড রিভিউইং দ্য সামারি ইনস্ট্রুমেন্ট, আমাদের হচ্ছে কোয়ান্টিটেটিভ সার্ভে কোয়েশ্চেনিয়ার থেকে আমরা যেগুলো পাবো সেগুলোর একটা রিগারিয়াস রিভিউ, মানে হচ্ছে প্রথমে আমরা ড্রাফট করব, তারপর হচ্ছে সিলেকশন এন্ড ওরিয়েন্টেশন অফ দ্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমরা কিছু আরএকে হচ্ছে নিয়োগ দিব, মানে যারা এই বিষয়গুলোতে কাজ করবেন। সুপারভিশন ডিউরিং ডাটা কালেকশন, ডাটা কালেকশনে হচ্ছে সুপারভাইজ করা হবে যাতে ডাটা কালেকশনে কোনো ঘাটতি না থাকে। টেকনিক্যাল অ্যাপ্রোচেস টু কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোলের জন্য টেকনিক্যাল অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, যেখানে যে সিআই 5% কনফিডেন্স ইন্টারভাল থাকে। তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস কিভাবে করা হয়েছে, যে ক্রস চেক করেছে ডাটা ইভালুয়েশন করেছে, তারপর হচ্ছে সবগুলো ডাটা হচ্ছে কোডেড হয়েছে এবং দেন এসপিএসএস এ হচ্ছে এন্টার করা হয়েছে। এসপিএসএস এর মাধ্যমে প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে গিয়ে এই ডাটাগুলো আমরা প্রাপ্ত ডাটা আমরা অ্যানালাইসিস করেছি। কেউ তখন বলবে যে আমরা টেবিল বা চার্ট এগুলো বানিয়েছি, দেন সেগুলো আমরা ডিসক্রাইব করেছি। এই গেল কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিসের। কোয়ালিটেটিভ ডাটা মানে ডেসক্রিপটিভ অ্যানালাইসিসটা আমরা কিভাবে করেছি, যে এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস কোনগুলো, এফজিডি, কেআইআই, হ্যাঁ, ইন্টারভিউ, এগুলো থেকে আমরা যে ডাটা গুলো পেয়েছি সেগুলো আমরা হচ্ছে টেপ রেকর্ড আমাদের কাছে রেকর্ডেড ছিল, সেগুলোকে ট্রান্সক্রিপ্ট করেছি, ট্রান্সলেট করেছি, কোডিং করেছি। দেন ওখান থেকে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা মার্ক করে, ওখান থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা বিভিন্ন জায়গায় অ্যাড করে দেন আমরা অ্যানালাইসিস করেছি। সো এই যে কি সুন্দর করে মেথোডোলজি পার্টটা লিখলো, এবং কি আরেকটা গুরুত্বপূর্ণ যে কনসেন্ট ফ্রম দ্য পার্টিসিপেন্টস এন্ড এথিক্যাল ইস্যুস, এটাও কিন্তু মানে মেথোডোলজির একটা অংশ, যে আমরা প্রত্যেকটা রেসপন্ডেন্টের কাছ থেকে আমাদের কনসেন্ট নেওয়া হয়েছে বিফোর আস্কিং ডেটা ফ্রম দেম। সো আমরা হচ্ছে তাদের এই এথিক্যাল ইস্যুটা, এথিক্যাল ক্লিয়ারেন্সটা এটা বলে দিতে হবে। এরপরে মেথোডোলজির পর কি এক্সপেক্টেড আউটকাম, যে আমার এই রিসার্চটার আনুমানিক এক্সপেক্টেড আউটকাম কি কি হতে পারে, যে আমি এখান থেকে মূলত কি কি পেতে পারি। দেন এই যে পলিসি ইমপ্লিকেশনটা এখানে বলা আছে। তারপর হচ্ছে একটা টেন্টেটিভ একটা চ্যাপ্টারাইজেশন, যে আমার এই রিসার্চে আনুমানিক কয়টা চ্যাপ্টার থাকতে পারে। এগুলো হচ্ছে সব প্রপোজালে লাগে না, এগুলো হচ্ছে এই যে যেমন ওরা এসএসআরসি তে দিয়েছে না, আমিও তো এসএসআরসি তে কাজ করেছি, এখনো আছি রিসার্চ ফেলো হিসেবে। সো এগুলো হচ্ছে ওরা একটা ফরম্যাট দিয়ে দেয় যে এগুলো লিখতে হবে।
তারপরে হচ্ছে দেখো অ্যাকশন প্ল্যান, ওই যে টাইম ফ্রেম যেটা বললাম, বিভিন্ন ভাষায় মানে একটু ভাষাগত চেঞ্জ এদিক সেদিক থাকে। দেখো ওরা এই যে 12 মাস, হ্যাঁ, ওয়ার্ক অ্যাক্টিভিটিস, এখানে মান্থস 1 2 3 4 5 6 7 8 12, মানে 1 বছরের একটা অ্যাকশন প্ল্যান দেখিয়েছে। সো 1 বছরের মধ্যে দেখো লিটারেচার রিভিউ এরা 12 মান্থসকেই একদম ভরাট করে দিয়েছে। কারণ কি? এর মানে এরা এটাই বুঝিয়েছে যে আমরা টিল দ্য ফাইনাল ডে উই উইল বি কালেক্টিং অ্যান্ড রিভিউইং লিটারেচার। যে কথাটা আমি সবসময় বলি যে লিটারেচার রিভিউ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি লিটারেচার রিভিউ একটা পর্যায়ে আমি করব, আমি একটা পর্যায়ে গিয়ে শেষ করব, ঠিক আছে, বাট স্টিল যখন আমি তারপর আবার ডাটা কালেকশন করতে থাকবো, ডাটা অ্যানালাইসিস করতে থাকবো, আমার চোখ কান আমি খোলা রাখবো যাতে আমি নতুন কোনো লিটারেচার আমি পেলেই আমি সেটাকে যুক্ত করে দিব। সো আমার সবসময় খেয়াল থাকবে যে আমি কি নিয়ে কাজ করছি। ওই রিলেটেড যেখানেই যাচ্ছ সেই জায়গার কোনো একটা লাইব্রেরিতে তুমি একটু ঢু মারো, যার সাথে কথা বলছো কথা কথা জিজ্ঞেস করো যে এই রিলেটেড কোনো ডকুমেন্ট থাকলে আপনি আমাকে দিয়েন। যখনই সময় পাচ্ছ ওই রিলেটেড ডকুমেন্ট একটু গুগলে সার্চ করো, নতুন কিছু পেলেও তো পেতে পারো। সো এই 12 মাস এটাই মিন করে যে আমরা হচ্ছে লিটারেচার রিভিউর উপরেই থাকবো। তারপরে দেখো ডেভেলপিং কোয়েশ্চেনিয়ার, তারা 2 উইকস নিয়েছে। ফিল্ড টেস্টিং দ্য কোয়েশ্চেনিয়ার, কোয়েশ্চেনিয়ারটার ফিল্ড টেস্ট করবে, সেটার জন্য 1 উইক নিয়েছে। তারপর হচ্ছে ডাটা কালেকশন, ডাটা কালেকশনের জন্য 4 5 6 এবং 7 এই এতগুলো হচ্ছে নিয়েছে ডাটা কালেকশন। ডাটা এডিটিং এর জন্য তারা 1 মাস ধরেছে, ডাটা অ্যানালাইসিস এর জন্য 1 মাস, ড্রাফট রিপোর্ট প্রিপারেশন সেটা 1 মাস, রিপোর্ট শেয়ারিং উইথ ডিফারেন্ট স্টেক হোল্ডার সেটা 1 মাস ধরেছে, রিপোর্ট ফাইনালাইজ করবে, ফাইনালাইজ ডিসেমিনেশন এবং হচ্ছে রিপোর্ট ফাইনাল সাবমিশন, তিনোটার জন্য 1 মাস ধরেছে, মানে লাস্ট মান্থ। এইভাবে করে হচ্ছে একটা টাইম ফ্রেম তৈরি করতে হয়। এগুলো হচ্ছে একটু আগে যেটা ইয়েতে পড়ালাম, কি বলে, পিপিটিতে, একটু আগে পিপিটিতে যেটা দেখালাম ওগুলো হচ্ছে যে থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। এটা কিন্তু মানে একটা রিয়েল প্রপোজাল, ঠিক আছে? এটা কোনো ইয়ে না, ডেমো না, ডামি না। সো এটা রিয়েল প্রপোজাল। তারপরে দেখো টেন্টেটিভ বাজেট, এক্স্যাক্টলি রিয়েল প্রপোজাল কেমন দেখায় সেগুলোই আমরা একটু দেখছি। যে বাজেট কিভাবে লেখে, যে অনারেরিয়াম থাকে সেখানে, যিনি প্রিন্সিপাল রিসার্চার, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর যে তার থাকবে, যারা সহ মানে কো অথর হিসেবে বা কো প্রিন্সিপাল রিসার্চার থাকবে তাদের একটা স্যালারি থাকবে। তারপরে হচ্ছে যদি আরএ নিয়োগ দেওয়া হয়, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তাদের থাকবে। ডাটা কালেক্টর নিয়োগ দেওয়া হলে তাদের অনারিয়াম থাকবে, স্যালারি অ্যালাউন্স, যে ডাটা কালেক্টরদের। ফটোকপি আছে, ট্রাভেল এক্সপেন্সেস আছে, তারপরে হচ্ছে স্টেশনারিজ আছে, প্রিন্টিং বাইন্ডিং আছে, অনেক সময় আমরা বই টই কিনি, হ্যাঁ, এগুলো কিনি, সেগুলো থাকে। তারপর হচ্ছে মিসেলানিয়াস, এটা একটা গুরুত্বপূর্ণ খাত। মিসেলানিয়াসে আমরা একটা ছোট্ট একটা অ্যামাউন্ট, লাইক তোমার অ্যামাউন্টের অ্যাটলিস্ট লাইক 4 to 5% আমরা হচ্ছে মিসেলানিয়াস খাতে দিয়ে দিই। 4 না, লাইক 2 to 3% আমরা মিসেলেনিয়াস দিই। কারণ তুমি যতই ওয়েল ক্যালকুলেটেড ওয়েতে খরচ করো না কেন, কোনো না কোনো জায়গায় দেখবা কি যে এমন কিছু খরচ হয়ে যাচ্ছে যেটা তুমি আগে চিন্তা করতে পারো নাই। তো ছোট্টখাট্ট এই ধরনের এরিয়া তৈরি হয়ে যায়। তো এই কারণে আমরা একটা বিবিধ খাত রাখি, যে পরে যদি আমার ইয়েতে বাজেটে ডেফিসিয়েন্সি হয় সেটা যাতে আমার মানে ওই মিসেলেনিয়াস খাত থেকে আমি নিয়ে নিতে পারবো। অ্যান্ড গ্র্যান্ড টোটাল হচ্ছে এত। সো এটা, এবং দেখো যে লাস্টে যেটা বলছিলাম যে রেফারেন্স, এটা মাস্ট। সো এই যে রেফারেন্স দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আরো একটা প্রপোজাল আছে, আমি এগুলো অ্যাটাচ করে দিব, তোমরা একটু এগুলো দেখে নিও। এক একটা দেখবে এক এক রকম। এটা হচ্ছে একটু টেকনিক্যাল প্রপোজাল। এই যে প্রথমেই হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটরদের ইনফরমেশন শিট বলা আছে। তারপরে এই যে এখান থেকে পার্ট সি থেকে হচ্ছে মূল প্রপোজাল শুরু। এই যে প্রজেক্ট টাইটেল, সামারি, ইন্ট্রোডাকশন, বিশাল বড় ইন্ট্রোডাকশন। এই যে অবজেক্টিভ, এখানেও ওইভাবেই লিখেছে, জেনারেল অবজেক্টিভ কি, রেশনাল, মেথোডোলজি। সো এভাবেই হচ্ছে লিখবে। প্ল্যানিং কমিশনারটা যেটা আমি স্যাম্পলটা পেয়েছি ওটা মানে বেশি সুন্দর, বেশি গোছালো। সো
ওটা দেখে তোমাদের একটা ভালো ধারণা হবে এবং এগুলো তোমাদের কাছে প্রিজার্ভও করতে পারো। পরে কখনো যদি কোনো জায়গায় তোমরা স্যাম্পল মানে প্রপোজাল দাও, মানে বিভিন্ন মিনিস্ট্রিতে বা বিভিন্ন এনজিও আইএনজিও তে, সো এগুলো অনেক সময় কাজে দেয়। আমি যখন কাজ করেছিলাম তখন হচ্ছে রাদিয়াপুর ডকুমেন্ট অনেক কাজে হেল্প করেছিল। রাদিয়াপু হচ্ছে সামিও ভাইয়ের ওয়াইফ। সো রাদিয়াপু আমার ইমিডিয়েট আগে হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে উনি ফেলোশিপ পায়। তো উনি হচ্ছে ওনার ডকুমেন্ট ডকুমেন্ট সবকিছু। আর আরেকটা জিনিস খেয়াল করবা, যখন কারো কাছ থেকে কোনো ডকুমেন্ট নিবা, ধরো তুমি একটা কোনো বিষয়ে ডকুমেন্ট রেডি করতেছো, আহ, যে কোনো ব্যাপারেই হোক, সেটা বাইরে যাওয়ার ক্ষেত্রে এসওপি লিখবা আরেকজনের এসওপি দেখে একটু মানে আইডিয়া নেয়ার জন্য, মানে এমন কারোটা নিবা যিনি সাকসেসফুল। ঠিক আছে, এসওপি হলেই হবে না, তারপর হচ্ছে রিসার্চ প্রপোজাল হলেই হবে না। প্রপোজাল তুমি আরেকজনটা দেখে লিখলা, বাট উনি কি আসলে গ্র্যান্টটা পেয়েছিল? যদি উনি ফেলোশিপ বা গ্র্যান্ট পায় বা ফান্ড পায়, দেন ওটা অনুকরণীয়। তার মানে হচ্ছে ওনারটাই ভুল তো সবগুলোতেই থাকে, টুকটাক ভুল থাকে। তারপর হচ্ছে এক একটা ডিজাইন এক এক রকম, বাট তার মানে হচ্ছে তারটা মোটামুটি সঠিক। ঠিক আছে, রিসার্চে এত আসলে এত মানে এত ধরন এক্সিস্ট করে একটা রিসার্চের জগতে। তোমরা যখন আরেকটু পরিচিত হবে তখন দেখবা যে মানে টু মাচ কনফিউশন, মানে টু মেনি লাইক থিংস হিয়ার টু বি ইন ডিলেমা। তুমি প্রায় সময় চিন্তা করবে যে ভাই আসলে কোনটা সঠিক, কারটা ফলো করবো, উইচ ওয়ান টু ফলো। সো এই জায়গাগুলোতে একটু কনফিউজড হয়ে যাওয়া যায়। এই কারণে এমন কারোটা নিবা যে যাদেরটা হয়েছিল, হ্যাঁ তাহলে তুমি মোটামুটি একটা ভালো ধারণা পাবা। তো যাদের ধরো এমন একজনের এসওপি দেখলা যার আলটিমেটলি সে কোনো মানে স্কলারশিপ পায় নাই, মানে এমন কোন একজন আইএলটিএস এর কাউকে তুমি ফলো করতেছো যে নাকি আইএলটিএস 6 উঠাইতে পারে না, 6.5 উঠাইতে পারে না। সো ওই ব্যাপারগুলো সবসময় একটু মানে এখন তো তোমরা বড় হয়েছো, বড় হচ্ছো, এই জায়গাগুলো একটু খেয়াল করবা যে আমি এমন জনেরটাই নিব, এমন কারো রিসার্চ প্রপোজালই আমি একটু দেখবো যিনি হয়তো মানে ওনারটা কোথাও জমা দিয়েছিল পরে একসেপ্টেড হয়েছে, বা উনি অ্যাটলিস্ট ফান্ড পেয়েছে, এরকম কিছু। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকলে করো। মানে আমার মতো আমি আজকের মতো ডান। কারো কোনো প্রশ্ন নাই? আপু, আমার একটা প্রশ্ন ছিল। হুম হুম, বলো। আপু, হচ্ছে কি আমি আপনাকে যে প্রপোজালটা জমা দিলাম, তো ওটা লিখতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমি মাইগ্রেন্ট ওয়ার্কারদের, মানে যারা রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার এখন তাদের হচ্ছে সোশ্যাল যে কন্ডিশনটা সেটা দেখতে চাই। তো আমি আমার হচ্ছে টাইটেলে যখন মানে লিখলাম যে সোশ্যাল স্ট্যাটাস, তখন হচ্ছে তাহমিদ আমাকে বললো যে সোশ্যাল স্ট্যাটাস এটা তো হয় না, এটা সোশিও ইকোনমিক স্ট্যাটাস হয়, কারণ ম্যাক্স ওয়েবারের হচ্ছে থিওরিটিক্যাল অ্যানালাইসিস থেকে। তো এই বিষয়টা আমি একটু কনফিউজড যে আমি আসলে মানে আমি চিন্তা করেছিলাম যে মানে সোশ্যাল স্ট্যাটাস একটা, ইকোনমিক একটা। তো আপু, এই বিষয়টা আমি না ক্লিয়ার না এখনো, এটা যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, তাহমিদ বেটার এক্সপ্লেইন করতে পারবে যেহেতু ও তোমার এই জায়গাটা বলেছে। আমার যতটুকু মনে হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা সোশ্যাল স্ট্যাটাস বলতে আসলে সোশ্যাল টার্মটা মানে হচ্ছে তোমার যেমন হিউম্যান রাইটস এর যে ডেভেলপমেন্ট, লাইক ইউডিএইচআর যখন স্বাক্ষরিত হয় 1948-এ, সো এর আগে যেই বিষয়গুলো ছিল যে আমাদের হিউম্যান রাইটস এর ব্যাপারগুলো ডেভেলপ হয়েছে এইভাবে যে সিভিল পলিটিক্যাল রাইটস, কখনো দেখবা না যে সিভিল রাইটস আলাদা পলিটিক্যাল রাইটস আলাদা, একইভাবে সোশিও ইকোনমিক রাইটস এগুলোকে একসাথে মানে এই টার্মস গুলো একসাথে উচ্চারণ করা হয়। এটার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এগুলো এতটাই মানে অ্যাডজাসেন্ট, এগুলোর কনসেপ্টটা এতটাই, যেমন সমাজে যখন আমরা বলি না যে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সো কখনো তুমি অনলি ডিউটি বা কখনো অনলি রেসপন্সিবিলিটি এগুলো নিয়ে আমরা কখনো আলোকপাত করতে পারবো না। যখনই ডিউটির কথা আসবে সোসাইটিতে তখন রেসপন্সিবিলিটির কথাও আসবে, মানে যখন টু ডু আসবে তখন নট টু ডু আসবে, এরকম বিষয়গুলো এই পার্সপেক্টিভ থেকে আর কি
ব্যাপারটা আসছে যে সোশিও এবং ইকোনমিক, কারণ ইকোনমির সাথে তোমার সোশ্যাল যে কোনো কিছু, লাইক তুমি তোমার সোশ্যাল সেফটির কথা বলবা, মানে কোন আসপেক্টে তুমি সোশ্যাল সিকিউরিটি সেফটি এগুলো এনশিওর করবা। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আমরা যেগুলো জানি গভর্নমেন্ট বা বিশেষ করে এনজিও যেরকম বিভিন্ন রকম প্রোগ্রাম তারা নিয়ে থাকে, আলটিমেটলি দে আর এনশিওরিং ইউর সোশ্যাল সিকিউরিটি, ইমপ্লাইং সাম লাইক ইকোনমিক টার্মস। লাইক তোমাকে কোনো একটা ইকোনমি কোনো একটা কাজের সাথে যেটার সাথে ফাইন্যান্স জড়িত, যেটার সাথে ইকোনমি জড়িত, এরকম কিছুর সাথে তোমাকে এঙ্গেজ করে দিয়ে বা মান্থলি বা ইয়ারলি তুমি একটা অ্যালাউন্স পাবা, এরকম কোনো একটা কিছুর ব্যবস্থা করে দিয়েই কিন্তু ফাইনালি আমরা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামটা চালু রাখছি, বা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মূল আইডিয়াটা হচ্ছে এটা। সো দেখো যে সোশিও অ্যান্ড ইকোনমি বা সোশ্যাল ইকোনমি এই ব্যাপারগুলো হচ্ছে এইভাবে রিলেটেড। কারণ স্ট্যাটাস বলো, সোশ্যাল সিকিউরিটি বলো, সোশ্যাল জব বলো, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলো, ডিগনিটি বলো, তারপর হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড বলো, এভরিথিং ইজ কানেক্টেড in either way or another, everything is connected with economy. সো এই কারণে হচ্ছে ও বলেছে যে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস তো সরাসরি ভাবে আসলে বলা যায় না, বিকজ তুমি যখন সোশ্যাল স্ট্যাটাসকে মেজার করবে আলটিমেটলি তুমি সাবকনশিয়াসলি করো আর কনসিয়াসলি করো, ইকোনমি উইল কাম হিয়ার অটোমেটিক্যালি। সো এই হ্যাঁ, পার্সপেক্টিভ থেকে ও আপু বলেছে। এইখানে হচ্ছে আমি মূলত যখন হচ্ছে সোশ্যাল স্ট্যাটাসের কথা চিন্তা করেছিলাম তখনও কিন্তু আমি আসলে সেই ইকোনমিক বিষয়টাই চিন্তা করেছি, যে তাদের রেমিটেন্সের যে হারটা কমে যাওয়া বা এখানে এসে জবলেস হয়ে যাওয়া বাংলাদেশে রিটার্ন করার পরে। কিন্তু আপু মানে এটা দিয়ে অ্যানালাইসিস করতাম, কিন্তু আমি যখন গুগল সার্চ করলাম বা সোশিও ইকোনমিক স্ট্যাটাস যখন স্যার পড়ালো তখন এটা তো অনেক বেশি পরিমাণে একটা ভাস্ট একটা বিষয়, যে এটার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড। তো এই ক্ষেত্রে আপু আমার মনে হয়েছে যে রিসার্চ যেহেতু স্পেসিফিক, সো আমি আসলে সোশিও ইকোনমিক স্ট্যাটাস টার্মটা ইউজ করলে তাহলে তো অনেকগুলো বিষয় চলে আসে, হুম। তখন আসলে কিভাবে আমি এরকম স্পেসিফিক্যালি এটাকে ডিফাইন করব। এই জন্য আপু তো এখন মানে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মধ্যে ওই দিন হচ্ছে দেখলাম সোশ্যাল ক্লাস, তো সোশ্যাল ক্লাসের কথা যদি আমি বলতে চাই এটার নিয়েও অনেক বেশি পরিমাণ হচ্ছে মানে ডিপলি আলোচনা আছে। এরপরে হচ্ছে রেসের বিষয়টা, মানে এই বিষয়গুলো চলে আসে, এই জন্য আপু আমি অনেক বেশি কনফিউজড, এবং আপনাকে ওইটা দেওয়ার পরে আমি জানি না যে মানে এটা কি হবে অ্যাকচুয়ালি, মানে কোনো স্পেসিফিক ক্লু আমি পাচ্ছি না, অনেকগুলো তুমি তো বিষয় বোধহয় এটা ইনক্লুডেড হয়ে পাঠাইছো যাচ্ছে। আমাকে, হ্যাঁ এটা আপু। পাঠিয়েছো না? তোমাকে আমি ফিডব্যাকও পাঠিয়েছি, দাঁড়াও এক সেকেন্ড ওপেন করে নিই। হ্যাঁ, যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার, এখানে আমি যে কমেন্ট করেছি সেটা হচ্ছে যে আহ, তুমি ওকে, এখানে যে ব্যাপারটা ছিল যে কোভিড-19 আউটব্রেকের কারণে তাদের হচ্ছে তুমি তাদের উপর একটা সার্ভে করতে চাচ্ছ, যেটা মূলত তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটাকে মেজার করবে, এবং তোমার কাজ করতে চাচ্ছ তুমি রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কারদের দ্বারা বরিশাল ডিস্ট্রিক্টের। সো প্রথম কথা হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্ট অর ডিভিশন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আম, মানে আমি যেটা সাজেস্ট করেছি এখানে যে ইউ ক্যান ওয়ার্ক অন দ্য প্রেজেন্ট সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য মাইগ্রেন্টস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ ইন পোস্ট কোভিড ইরা। তাদের পোস্ট কোভিড ইরা এইভাবে আর কি, যে কোভিড আসলে তাদের উপর কিরকম প্রভাব ফেলেছে এই জায়গাটা না খুব মানে একটু, প্রথম কথা হচ্ছে এই জায়গাটা খুব ব্লার, কারণ মোরললেস তার সবাই হচ্ছে হ্যাম্পার্ড হয়েছে, আহ, মানে সবাই সামহাও ব্যাডলি এফেক্টেড হয়েছে প্যান্ডেমিকের কারণে, তাদের সোশিও ইকোনমিক মানে জায়গাটা সবাই আর কি হিট হয়েছে। সো তুমি এভাবে দেখতে পারো যে তাদের ফ্যামিলিকেও ইনক্লুড করতে পারো। ধরো অনলি রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার বললে হচ্ছে শুধু তার বিষয়টা বোঝায়, বাট তুমি যদি তাদের ফ্যামিলিকে ইনক্লুড করো, যে বাবার ইনকাম নাই বা বাবার ইনকাম করে যাওয়ার জন্য এমনও হতে পারে যে ওই বাচ্চা হয়তো 1 বছর স্কুল ড্রপ দিয়েছে, তো তুমি এভাবে তখন অ্যানালাইসিসের জায়গাটা একটু ব্রড করতে পারবা। আপু আমি না ফার্স্ট টাইম হচ্ছে তাদের ফ্যামিলি নিয়েই কাজ করতে চাইছিলাম, পরে আমি আসলে চিন্তা করলাম যে মানে তাদের ফ্যামিলিটার আগে তো তাদের বিষয়টা চলে আসে, এই জন্য আপু আমি আসলে মানে একেবারে লাস্ট টাইমে গিয়ে আমার প্রপোজাল জমা দেওয়ার আমি চেঞ্জ করে ফেলছি, যে আচ্ছা ফ্যামিলি বলতে মানে তাদের ফ্যামিলি পর্যন্ত রিচ করা, তার থেকে মানে এদের অবস্থাটা দেখি আর কি। এটা ফ্যামিলিটা শুরুতেই আমার মাথায় আসছিল। হুম হুম। না, এটা করতে পারো। আরেকটা যেটা করা যেতে পারে, লাইক
সেটা হচ্ছে এই যে আমি কোথাও একটা পড়েছিলাম এই টাইপের, হ্যাঁ, সেখান থেকে মানে একটু আইডিয়া আসতেছে। সেটা হচ্ছে যে আহ, এর যে যারা তোমার আহ, মানে তুমি সরাসরি মাইগ্রেন্টদের উপরে কাজটা না করে, লাইক মাইগ্রেন্ট হওয়ার ফলে মানে তারা এই যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা বলতেছি বা এটা সেটা বিভিন্ন রকম কথা বলতেছি, মানে এদের অনলি পরিবার নিয়ে কাজ করতে পারো, যে তাদের এই জব প্যাটার্নের কারণে বা অনলি তাদের এই আইডেন্টিটির কারণে অথবা তাদের এরকমই এর কারণে তাদের ফ্যামিলি গুলো এই প্যান্ডেমিকের টাইমে কি কি ধরনের হচ্ছে চ্যালেঞ্জেস এর মুখোমুখি হয়েছে এবং সেগুলো কিভাবে তারা ওভারকাম করছে, এই জায়গাগুলো আপু হয়তো আসলে কাজ করতে হচ্ছে পারে। মানে আমি মানে মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে কাজ করার মানে প্রতি ইন্টারেস্টেড হয়েছে এই কারণে যে আমার বাবাও হচ্ছে বিদেশে থাকে। তো আমার এরকম চিন্তাই ছিল যে আমি আবার আমার ডায়াসপোরা কোর্সটা আছে এবার। তো এই জন্য আমি ওই দুইটা রিলেট করে হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের মানে এই সেক্টরটা আসলে বাছাই করছি যে এটা নিয়ে কাজ করা যায়। তো প্রথমত ওই ফ্যামিলির বিষয়টাই মাথায় আসছিল, কিন্তু আপু একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি এখন ওভারঅল মানে ফ্যামিলি বলতে মাইগ্রেন্ট ওয়ার্কার এবং হচ্ছে তার সাথে মানে তার আয়ের সাথে রিলেটেড সবাই এরকম করলে মানে বিষয়টা কি স্পেসিফিক এবং হচ্ছে মানে কি বলে অনেক বেশি লার্জ না হয়ে এটা আসলে কি বলে অ্যাপ্লিকেবল হবে? না, তুমি যদি শুধু বরিশাল ডিস্ট্রিক্ট বা বরিশাল ডিভিশন নিয়ে করো, দেন হচ্ছে তুমি ফ্যামিলি নিয়ে করতে পারো। এটা হচ্ছে হবে কি, তোমার একটু তুমি ডিপে যাইতে পারবা, একটা ইনডেপথ অ্যানালাইসিস হবে। বাট তুমি যদি অনলি মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের, কারণ দেখো দোজ হু আর মাইগ্রেন্ট অলমোস্ট এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ ফ্যামিলি, এবং তারা মূলত এই ফ্যামিলিকে মানে আহ কি বলবো, যে ফ্যামিলিকে বাঁচানোর জন্যই কিন্তু তারা ওখানে যে এই যুদ্ধটা করে, ফাইট করে, মানে মাইলস আফটার মাইলস, মানে এত লং কিলোমিটার স্টে অ্যাওয়েতে ওখানে থেকে এত দূরে থেকেও তারা এই ফাইটিংটা করে অনলি তাদের ফ্যামিলির জন্যই। সেটা হতে পারে যে সে ম্যারিড হোক আর আনম্যারিড হোক। ম্যারিড হইলে তো তার মানে ওয়াইফ বা এই রিলেটেড যে ফ্যামিলিটা, আর যদি আনম্যারিড হয় তাহলে তার বাবা মা ভাই বোন এই রিলেটেড। সো যেটাকেই বলো না কেন আলটিমেটলি এটা তার ফ্যামিলি। তো তাদের কোনো কিছুর ইম্প্যাক্টটা কিন্তু খুব ব্যাডলি, মানে একটা ইম্প্যাক্ট পড়ে খুব বাজেভাবে, আঘাতটা পড়ে মূলত ফ্যামিলির উপরই। হ্যাঁ, কারণ এই রকম সিচুয়েশন দেখা যাচ্ছে যে ফ্যামিলি হেভিলি ডিপেন্ডেন্ট আপন দেয়ার আপন দ্য ইনকাম অফ দ্যাট পার্টিকুলার মাইগ্রেন্ট অর দ্যাট পার্টিকুলার পার্সন। সো এখানে তুমি যখন ফ্যামিলিটাকে ইনক্লুড করবা তখন অনেক ডিপ ডিপ অ্যানালাইসিস পাবা। দেখবা যে সামহাও কোনো হ্যাঁ না আপু। কোনো ভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে, বাচ্চা স্কুল ব্যাহত হচ্ছে, নানান ধরনের সোশ্যাল সিকিউরিটি বিভিন্ন রকম বিভিন্ন কিছু থেকে তুমি ইয়ে পাবা, ইনসাইট আপু পাবা আপনি আর যে কি। বললেন না যে নিউজটার কথা, আমিও লিটারেচার রিভিউ করতে গিয়ে ওরকম একটা দেখেছিলাম যে ওইরকম বাবার আয় বন্ধ হয়ে যাওয়ার কারণে ছেলে স্কুলে যেতে পারছে না, এরকম একটা ই ছিল। এগুলো তো মানে খুবই বাংলাদেশে এইসব কাহিনী দেখে আসলে টিকে থাকা খুবই কষ্টের, খুবই খারাপ লাগে যখন এসব দেখি। আর নিজেরাও কত রকম কত ব্যারিয়ার ফেস করে আসছি। আচ্ছা, সো তোমাদের হচ্ছে আর আমি এই আম, আজকের যে ইয়েগুলো প্রপোজাল গুলো দেখালাম সেগুলো হচ্ছে আপলোড দিয়ে দিব। এগুলো ঢালাও ভাবে কারোর সাথে শেয়ার করো না, কারণ এগুলো একান্তই মানে এগুলো আমার ব্যক্তিগত জিনিস আর কি, মানে লাইক এগুলো তো কেউ কারোর সাথে শেয়ার করে না। আর একটু বড় হলে এই বিষয়গুলো বুঝবা যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এগুলো কতটা পার্সোনাল ডকুমেন্ট। তো আমি তোমাদেরকে দিচ্ছি এই কারণে যাতে তোমরা দেখে একটা ভালো আইডিয়া পাও, বিকজ তোমরা উড বি রিসার্চার, তোমাদের এই জিনিসগুলো কাজে লাগতে পারে। সো এগুলো হচ্ছে নিজেদের কাছে রেখো, এগুলো অ্যাসেটের মতো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে একটু ভালো মতো এগুলো দিকে একটু চোখ বুলিও, কারণ এই যে ওখান থেকে মেথোডোলজি পার্ট গুলো ফলো করে তুমি তোমার মেথোডোলজি পার্টটা লিখতে পারো, বা তোমাদের আলটিমেটলি প্রপোজালই তো সব না। আহ, তোমার যে মেইন তোমার পেপারটা হবে সেই পেপারেও তো তোমাকে মেথোডোলজি পার্টটা লিখতে হবে। আর রিসার্চ প্রপোজালের সাথে তোমাদের মেইন রিসার্চ পেপার যেটা, সেটার একটা পার্থক্য, সেটা হচ্ছে প্রপোজালে আমরা সবসময় উইল বি এই টাইপের কথা ব্যবহার করি, যে এখানে এইটা ব্যবহৃত হবে, এটা এইভাবে ডাটা কালেক্ট করা হবে। আর প্রপোজালে আমরা সবসময় প্রেজেন্ট আর পাস্ট টেন্স ইউজ করি, যে এটা ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহার করা হয়েছিল, এরকম পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট,
এই ধরনের টেন্স গুলো আমরা মূলত ব্যবহার করি। এটা তো অ্যাটলিস্ট তোমরা সবাই জানো যে প্রপোজাল মানেই হচ্ছে ফিউচার ফিউচার টেন্স। তো আজকের মতো তাহলে ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে পারি। তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো জিজ্ঞাসা নেই।